আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? স্বাগত জানাচ্ছি আমাদের জৈব যৌগ উপন্যাসের আজকে লেকচার 6-এ। সো বরাবরের মতোই আমরা এর আগে পর্ব 1, 2, 3, 4, 5-এর ক্লাস করে ফেলেছি। আজকে আমরা পর্ব 6-এর উপরে ক্লাস করব। যদিও আমি একটু অসুস্থ, একটু না বলা যেতে পারে বেশ অনেক অসুস্থ, হয়তো দেখে বুঝতেছো কিনা জানি না। তো আজকে আমরা খুব বেশিক্ষণ হয়তো ক্লাস করতে পারবো না, আমি আমার কমিটমেন্টটা রাখার জন্য। যেহেতু আমি একদম গত ফ্রাইডেতেই আমাদের যখন ওরিয়েন্টেশন হয়েছিল তখন কথা দিয়েছিলাম যে আমাদের এই উইকব্যাপী আমরা যা যা বলতেছি সেটা করে দেখাবো, অর্থাৎ আমরা কমিটমেন্ট কোনোভাবে ব্রেক করব না। সো যেহেতু আমি কথা দিয়েছিলাম বা আমরা কমিটমেন্ট করেছিলাম, সেক্ষেত্রে কমিটমেন্ট রাখাটা তো খুব বেশি জরুরি। এই জন্য আজকের ক্লাসটা ক্যান্সেল করার মতো সব দিক থেকে অবস্থা থাকলেও আসলে ক্যান্সেল করা হয়নি। তো আজকে আমরা মূলত লেকচার 6-এর উপর ক্লাস করব, জৈব যৌগের। সো লেকচার 6 মানে হচ্ছে আমাদের 4 এবং 5-এ আমরা ক্লাস করেছিলাম অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার উপরে, শনাক্তকরণের উপরে। সো আজকে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন পর্বটা শেষ করে ফেলবো। সো চেষ্টা করবো আজকে ক্লাসে পুরোটা শেষ করে দেওয়ার জন্য। সো যারা যারা জয়েন করেছো খুব দ্রুত মেনশন করে দিতে থাকো বন্ধুদেরকে। এবং তোমরা সারাদিন আমার সাথে অনেক কষ্ট করেছো। সো সকাল থেকেই আমি বিগত অর্থাৎ আজকের দিনে আমি রাত 4টার দিকে তোমাদের গুণগত রসায়ন পেইড কোর্সের 2টা পর্ব ওপেন করেছিলাম। সেটা হচ্ছে পর্ব 4 এবং 5। যারা যারা নোট করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সারাদিন নোট করার জন্য। সো আশা করি তোমরা যারা পর্ব 4 এবং পর্ব 5 দেখেছো এবং নোট করেছো তাদের গুণগত রসায়ন চ্যাপ্টারটি নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। আশা করি আজকের ক্লাসে আমরা যদি জৈব যৌগ চ্যাপ্টারটা যে টপিকসগুলো পড়াবো এগুলো যদি তুমি মনোযোগ দিয়ে পড়ো তাহলে আশা করি জৈব যৌগ চ্যাপ্টার নিয়েও তোমাদের আর কোনো অসুবিধা হবে না। সো আমি একটু অপেক্ষা করতেছি তোমাদের প্রত্যেকে জয়েন করে নেওয়ার জন্য। সো আমরা আমাদের ক্লাসটি এক্ষুনি শুরু করতে যাব। আজকে মূলত আমরা ক্লাস করব অ্যালকাইনের বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া নিয়ে, এবং অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে বিভিন্ন শনাক্তকারী যে বিক্রিয়া রয়েছে সেটা নিয়ে কথা বলবো, এবং একই সাথে আমাদের মধ্যে বেশ কিছু ভুল ধারণা রয়েছে সেটা নিয়ে কথা বলবো, এবং সবশেষে আমরা বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন সমাধান করব। সো এটাই হচ্ছে আমাদের আজকে জৈব যৌগ উপন্যাসের লেকচার 6-এর ক্লাস। সো আমরা এক্ষুনি আমাদের ক্লাসটা শুরু করে দিব। আমি একটু দেখি তোমরা সবাই এসেছো কিনা। ওকে, তোমরা তোমার বন্ধুদেরকে মেনশন করে দিতে থাকো। ওকে ওকে, প্রত্যেকে বন্ধুদেরকে মেনশন করে দিতে থাকো যারা যারা ক্লাসে জয়েন করো নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা হয়তো দেখে বুঝতে পারতেছো যে আমি যথেষ্ট অসুস্থ। সো সেক্ষেত্রে আমি হয়তো অন্যান্য দিনের মতো হয়তো 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো ক্লাস কন্টিনিউ করতে পারবো না, তবে চেষ্টা করবো আজকে যে টপিকসগুলো রয়েছে সেগুলো শেষ করে ফেলার। সো খুব দ্রুত খাতা কলম নিয়ে বসো সবাই, এবং গত দিনের মতো এক্স্যাক্টলি যে বিক্রিয়াগুলো পড়াবো সবগুলো নোট করে ফেলবা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলেছো। আচ্ছা, কেমন আছেন বলেছো অনেকে। হ্যাঁ, এখন আগের থেকে ভালো, তবে লাইভ ক্লাস নেওয়ার মতো সিচুয়েশন ছিল না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিয়েছো। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটি এক্ষুনি শুরু করতে যাচ্ছি। আচ্ছা, শুরুতে জানতে চাই যারা যারা আমাদের সারাদিন গুণগত রসায়নের উপরে পর্ব 4 এবং পর্ব 5 আমি প্রায় 13-14 ঘন্টার উপরে ক্লাস আপলোড করে ফেলেছি আমাদের ইউটিউব চ্যানেলে, অর্থাৎ পেইড কোর্সের ক্লাসগুলো তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিয়েছি। সো যারা পর্ব 4 এবং 5 ক্লাস করেছো, কেমন লেগেছে আমাদের ক্লাসগুলো, অর্থাৎ কেমিস্ট্রি গুণগত রসায়নে পর্ব 4 এবং 5 আজকে সারাদিনে যারা ক্লাস করেছিলে কেমন লেগেছে পর্ব 4 এবং 5 এই দুটো পর্ব মিলে প্রায় 5 ঘন্টার কাছাকাছি ক্লাস ওপেন হয়েছিল। সো ক্লাসটি কেমন লেগেছে এই দুটা ক্লাস সেটা একটু কমেন্ট বক্সে জানাও। আর একই সাথে আমাদের কিন্তু আর 2টা পর্ব হলে গুণগত রসায়ন চ্যাপ্টারটা শেষ হয়ে যায়, অর্থাৎ পর্ব 6 এবং পর্ব 7 হলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে গুণগত রসায়ন চ্যাপ্টারে তোমরা হয়তো অনেকেই অনেক টপিক জানতে না বা বইতে যে আছে এগুলো জানতে না, যেটা আমি প্রায় 20 ঘন্টার উপরে ক্লাসে তোমাদের জন্য ওপেন করে দিয়েছি। সো আশা করি এখন থেকে তোমরা বুঝতে পেরেছো বা অন্তত বুঝো যে কেমিস্ট্রি আসলে কত ডিটেইলসভাবে পড়তে হয়, কত বেসিক জানার আছে। সো এই ধারণাটাই এক্স্যাক্টলি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চেয়েছিলাম। এই জন্যই আজকে সারাদিন তোমাদেরকে পর্ব 5 এবং পর্ব 5-এর কাজ দিয়েছিলাম। সো আশা করি অনেকেই তোমরা নোট জমা দিয়েছো। আমি অনেকের নোট দেখেছি, অনেকের নোট দেখতে পারিনি, হয়তো লাইভ শেষে আমি যখন একটু ফ্রি হব তখন আমি সবার নোট দেখে নিব। ওকে, অসাধারণ ছিল ভাইয়া। ওকে, আমি তোমাদের ক্লাস নিতে নিতে এক্স্যাক্টলি আমার এক বড় ভাইয়া, ওনাকে আমি বলেছিলাম যে আমি সকালে বলেছিলাম অসুস্থ, আমাকে কি কি মেডিসিন লাগবে সেটা আমি জিজ্ঞাসা করেছিলাম। আমার কাজিন অর্থাৎ আমার সেজোকাল আসছিল, উনি আমাকে টেক্সট করলেন যে এখন শরীরের কি অবস্থা, অর্থাৎ সকালে ওনার থেকে সাজেশন নিয়ে আমি মেডিসিন নিয়েছিলাম।
ওকে, খুব ভালো ছিল ভাইয়া আজকে আপনার সাথে কাটানো এই 5 ঘন্টা। কীভাবে যে টাইম কাটলো বুঝলাম না। লিয়া বলেছো, থ্যাংক ইউ আপু। ওকে, ঠিক আছে, আজকে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাচ্ছি। ওকে, নেটওয়ার্কে তো কোনো প্রবলেম হওয়ার কথা না, আমি তো কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। ওকে, ঠিক আছে, একটু দ্রুত বিক্রিয়াগুলো লিখে নিও। আমরা আমাদের এই ক্লাসটা আজকে শুরু করতেছি। বিগত ক্লাসে আমরা পড়েছিলাম যে অ্যালকাইনের বিক্রিয়া সমূহ, অ্যালকাইনকে কিভাবে শনাক্তকরণ করতে হয়, এবং একই সাথে আমরা দেখেছিলাম, আমি ভুল বলেছি, বিগত ক্লাসে আমরা দেখেছিলাম অ্যালকিনের বিক্রিয়া সমূহ, অ্যালকিনকে কিভাবে শনাক্তকরণ করতে হয়, এবং একই সাথে আমরা দেখেছিলাম যে আমাদের অ্যালকাইনের প্রস্তুতি কী কী, যেখানে আমরা কাটাকাটি থিওরি পড়েছিলাম। আজকে আমি ট্রাই করব যে আমাদের এই থিওরিগুলো শেষ করে ফেলার। তোমরা হয়তো এই থিওরিগুলো পড়ানোর সময় হয়তো একই সাথে মজা পাওয়ার পাশাপাশি বিক্রিয়াগুলো মুখস্থ হয়ে যাবে। সো আজকে আমরা মূলত প্রথমে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালকাইনের বিক্রিয়া সমূহ। সো অ্যালকাইন সমূহ 5 ধরনের বিক্রিয়া দেখায়। আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, তাহলে অ্যালকেন সমূহ টোটাল 4 ধরনের বিক্রিয়া দেখায়, যেটা আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম এপিজে আব্দুল কালামের প্রত্যাশা অর্থাৎ গার্লফ্রেন্ড প্রত্যাশার থিওরি দিয়ে। এপিজে আব্দুল কালামের গার্লফ্রেন্ড ছিল হচ্ছে প্রত্যাশা। সো প্রত্যাশা দিয়ে আমরা মুখস্থ করেছিলাম অ্যালকেন সমূহ কি কি বিক্রিয়া দেয়। এরপর হচ্ছে এপিজে আব্দুল কালাম তার গার্লফ্রেন্ডকে যখন প্রপোজ করে, তার গার্লফ্রেন্ড তাকে অপোজ করে দেয়, যেটা দিয়ে আমরা এক্স্যাক্টলি শিখেছিলাম অ্যালকিন সমূহ কি কি বিক্রিয়া দেয়। এবং একই সাথে তখন বলেছিলাম যে অ্যালকেন 4টা কিন্তু অ্যালকাইন 5টা, বন্ধন বেশি, এর জন্য বিক্রিয়াও বেশি। অর্থাৎ অ্যালকাইন সমূহ 5 ধরনের বিক্রিয়া দিয়ে থাকে। সো আমরা দেখতে পাচ্ছি জুত, ওজনীকরণ, পলিমারকরণ, প্রতিস্থাপন এবং জারণ। এই বিক্রিয়াগুলো আমরা আসলে কিভাবে মনে রাখতে পারি? আমরা মনে রাখতে পারি এপিজে আব্দুল কালাম, অর্থাৎ এপিজে আব্দুল কালাম তার গার্লফ্রেন্ডকে যখন প্রপোজ করে তখন সে প্রপোজটা অপোজ করে দেয়, অর্থাৎ সে প্রপোজ করে কিন্তু সেটা রিজেক্ট করে দেয়, সেটাকে আমরা অপোজ বলতে পারি। আমরা প্লিজ যেভাবে PLZ লিখি, থ্যাঙ্কস যেভাবে TNX লিখি, ঠিক সেভাবে আমরা OPJ লিখতে পারি। এখন আসো, এপিজে আব্দুল কালামের গার্লফ্রেন্ডকে যখন প্রত্যাশাকে যখন প্রপোজ করলো, যখন OPJ অর্থাৎ অপোজ করে ফেললো, তখন আমরা অ্যালকাইনের বিক্রিয়াগুলো দেখো কত সহজে মনে রাখতে পারি। অর্থাৎ খেয়াল করে দেখো যে আমরা এক্ষেত্রে আসলে কিভাবে মনে রাখতে পারি সেটা একটু দেখো। আমরা দেখতে পাচ্ছি যে আমার এই যে মানে হচ্ছে জুত বা জারণ। একই সাথে আমরা জুত এবং জারণ দুইটা মনে রাখতে পারি যে দিয়ে। পি দিয়ে আমরা প্রতিস্থাপন এবং পলিমারকরণ মনে রাখতে পারি, এবং একই সাথে তুমি এ এর উচ্চারণ যদি ও এর মতো করো তাহলে কিন্তু ওজনীকরণ হয়ে যায়। সো সেক্ষেত্রে তুমি যদি OPJ মনে না রাখো তাতেও কোনো অসুবিধা নাই। অর্থাৎ এপিজে আব্দুল কালামের নামটা মনে রাখলেই তোমার কিন্তু এই 5 ধরনের বিক্রিয়া এমনিই মনে হয়ে যায়। অর্থাৎ একে গোল্লা দিয়ে দাও, একে যদি গোল্লা দিয়ে দাও তাহলে কি হয়ে যাবে? ও। তাহলে এ দিয়ে ওজনীকরণ বিক্রিয়া মনে রাখবো, যেটা আমি আজকে তোমাদেরকে বুঝাবো। কাব্য ভাইয়ার নতুন করে আবার ঘরবাড়ি ভেঙে ফেলবো আমরা, যেটা গত ক্লাসে অ্যালকিনের ওজনীকরণের সময় দেখেছিলাম। আজকে আমরা নতুন করে ঘরবাড়ি ভেঙে ফেলবো। তোমাদের কাব্য ভাইয়া হচ্ছে ঘরবাড়ি যখন এর আগে ভেঙে গিয়েছিল তখন আবার নতুন করে ঘরবাড়ি বিল্ড আপ করেছে, নতুন করে ঘরবাড়ি তৈরি করেছে। সো আবার আজকে নতুন করে ঝড় আসবে, তখন তোমাদের কাব্য ভাইয়ার ঘরবাড়ি আবার ভেঙে যাবে। আরেকটা ব্যাপার, আজকে কিন্তু তোমাদের ইয়াসিন ভাইয়া যে হানি ফ্লাইওভারের উপরে টোল দিবে, সেই টোলের নতুন থিওরিটা আজকে কিন্তু আরও একবার শিখাবো। অর্থাৎ দেখে আসবো যে সেদিন তোমাদের ইয়াসিন ভাইয়াকে সতর্ক করে দেওয়ার পরে সে এখন রেগুলার টোল দেয় কিনা, আর তোমাদের কাব্য ভাইয়ার কাছ থেকে টোলের জন্য প্রতিদিন 10 টাকা করে ধার নিতে নিতে যে 1000 টাকা হয়ে গিয়েছিল, সেই টাকাটা শোধ দিছে কিনা সেটা আমরা আজকের ক্লাসে জানার চেষ্টা করব, সরাসরি ইয়াসিনকে কল করার মাধ্যমে। ওকে, সো আশা করি আজকের ক্লাসটাও মজা হবে অনেক। ওকে, আচ্ছা, কাব্য ভাই আবার ধরা। আচ্ছা ঠিক আছে, তো আমরা যেটা মাথায় রাখবো যে অ্যালকাইনের বিক্রিয়া সমূহ APG দিয়ে মাথায় রাখবো। এতে হচ্ছে আমরা ও চিন্তা করব, এতে ওজনীকরণ, পিতে পলিমারকরণ, পিতে প্রতিস্থাপন, এবং যেতে হচ্ছে জুত, এবং যেতে হচ্ছে জারণ। একটা ব্যাপার তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই বিক্রিয়াটা, অর্থাৎ খেয়াল করে দেখো যে এই প্রতিস্থাপন বিক্রিয়াটা, এটা কিন্তু আমাদের অ্যালকাইন সমূহের একটা স্পেশাল বিক্রিয়া। অর্থাৎ এটা দিয়ে আমরা কিন্তু অ্যালকাইন এবং অ্যালকিনকে পৃথকীকরণ করে ফেলি। আমরা হয়তো মনে করি যে আমি এই মুহূর্তে যদি তোমাদেরকে প্রশ্ন করি যে আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে প্রশ্ন করি যে অ্যালকিন এবং অ্যালকাইনকে পৃথকীকরণ করার জন্য কোন বিক্রিয়া ব্যবহার করা হয়, তোমরা হয়তো 99% স্টুডেন্ট একটাই অ্যান্সার করবা। আচ্ছা আমি প্রশ্ন করে দেখি তো যে অ্যালকিন এবং অ্যালকাইনকে পৃথকীকরণ করার জন্য কোন বিক্রিয়া ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনকে পৃথকীকরণ করা হয় কিভাবে, আমি একটু দেখি তোমরা কে কে অ্যান্সার করো। অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইন এই দুজনকে পৃথকীকরণ করা হয় কোন বিক্রিয়ার মাধ্যমে, সেটা আমি একটু তোমাদের থেকে দেখতে চাই।
দেখি তোমরা কতটুকু জানো, তারপর আমি তোমাদের আইডিয়াটা ক্লিয়ার করব। আমি লিখে রেখেছি, দেখো, জারণ বিক্রিয়ার ভুল কনসেপ্ট, এটা ক্লিয়ার করার পাশাপাশি অ্যালকিন এবং অ্যালকাইনকে পৃথকীকরণ করার জন্য আমাদের যে ভুল ধারণা রয়েছে সেটা আমরা ক্লিয়ার করে দিব। কারণ আমাদের অ্যালকাইনের উপরে আমাদের বোর্ড এক্সামে 10 মার্কসের একটা সৃজনশীল প্রশ্ন আসে, এটা 100% কনফার্ম, এবং অ্যাডমিশনেও আমাদের এখান থেকে প্রশ্ন মিস যায় এমন কোনো ইউনিভার্সিটির প্রশ্ন নাই যে সেখানে অ্যালকাইন থেকে প্রশ্ন নাই। সো এরকম কোনো ইউনিভার্সিটির প্রশ্ন সেট কখনোই হয় না। ওকে, আমি একটু দেখি তোমরা কে কে জানিয়েছো। রেডক্স বলতেছো কেন, ওজোনোলাইসিস বলতেছো কেন, মুখে যা আসতেছে সেটা বলে দিলেই কি হয়ে যাবে? মুখে যেটা আসতেছে সেটাই বলে দিচ্ছ। আচ্ছা, রেডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, বিজারণ তো করা যায় না, বিজারণ বিক্রিয়া তো কেউ দিচ্ছে না এখানে, বিজারণ বিক্রিয়া তো কেউই দিচ্ছে না এখানে। প্রতিস্থাপন বলতেছো, কেউ জারণ বলতেছো। রেডক্স একসাথে বলা যাবে না। রেডক্স মানে হচ্ছে রেড মানে হচ্ছে রিডাকশন, অক্স মানে হচ্ছে অক্সিডেশন, রিডাকশন মানে হচ্ছে বিজারণ, আর অক্সিডেশন মানে হচ্ছে জারণ। তো রিডক্স একসাথে বলা যাবে না, হয় তোমাকে রিডাকশন বলতে হবে, না হলে অক্সিডেশন বলতে হবে। রিডক্স একসাথে মানে তো জারণ বিজারণ বোঝায়। তো আমাদের এখানে বিজারণ বিক্রিয়া তো দেখায় না। ভুলে গেছি ভাই, ব্রোমিন পরীক্ষা, হ্যাঁ, বেয়ার পরীক্ষা, বেয়ার অ্যান্ড ব্রোমিন পরীক্ষা। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের ভুল ধারণা যে আমাদের ব্রোমিন দ্রবণ পরীক্ষা আমরা মনে করি অথবা বেয়ার পরীক্ষা মনে করি, এই দুটার কোনোটাই হবে না। এই দুটার সাহায্যে আমরা শুধুমাত্র অসম্পৃক্ততার পরীক্ষা নির্ধারণ করতে পারি। অর্থাৎ আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে আমাদের যে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড রয়েছে, অর্থাৎ আমাদের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেই যৌগকে আমরা অসম্পৃক্ত যৌগ বলি, তাই না? সো সেক্ষেত্রে আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে যে অসম্পৃক্ততা রয়েছে সেটা পরীক্ষা করার জন্য আমরা বেয়ার পরীক্ষা এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা ব্যবহার করি। তবে এটা সাহায্যে অ্যালকিন এবং অ্যালকাইনকে পৃথকীকরণ করা যায় না। অ্যালকিন এবং অ্যালকাইনকে পৃথকীকরণ করার জন্য আমাদের এক্স্যাক্টলি আজকের ক্লাসের আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি সেটা এখনই অ্যান্সার না দিয়ে আমি বোঝানোর মাধ্যমে তারপর তোমাদেরকে অ্যান্সার দিব, না হলে তোমরা আবার ভুলে যাবা। কারণ আমি এখন বললে সেটা তো তোমাদের মুখস্থ করাবো, কিন্তু যখন বুঝিয়ে দিব তখন কিন্তু মাথার মধ্যে গেঁথে যাবে। তবে যদি এক লাইনে অ্যান্সার জানতে চাও, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারো। প্রতিস্থাপন বিক্রিয়া এক্স্যাক্টলি আমাদের এই প্রতিস্থাপন বিক্রিয়ার আরও বেশ কয়েকটা পার্ট রয়েছে। সেই প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনকে পৃথকীকরণ করতে পারি। আর জারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন এবং অ্যালকাইনকে পৃথকীকরণ করা হয় না, কারণ হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া এক্স্যাক্টলি আমরা যখন দেখব তখন জারণ বিক্রিয়ায় আমাদের অ্যালকিন এবং অ্যালকাইন প্রায় কাছাকাছি বা সেম প্রোডাক্ট তৈরি করে। সো অ্যান্সার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া বা অম্লধর্মী বিক্রিয়া, এর মাধ্যমে আমরা এখানে একটা ব্র্যাকেটের জিনিস লিখে রাখতে পারো, সেটা হচ্ছে অম্লধর্মী বিক্রিয়া। অ্যালকাইন হচ্ছে অম্লধর্ম দেখায়, অ্যালকাইন 1 অম্লধর্ম দেখায়, কিন্তু অ্যালকিন সমূহ কেউই অম্লধর্ম দেখায় না। এটাই হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে পৃথকীকরণ। সো আমি আজকের ক্লাসে সেটা তোমাদেরকে দেখাবো। সো আমি যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের অ্যান্সার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়ার সাহায্যে অ্যালকিন এবং অ্যালকাইনকে পৃথকীকরণ করা যায়। ওকে, তাহলে চলো আমরা একটা একটা করে বিক্রিয়াগুলো দেখে ফেলি। সো আমরা প্রথমে যে বিক্রিয়াটা দেখবো সেটা হচ্ছে জুট বিক্রিয়া। এর আগে তোমাদেরকে শিখিয়েছিলাম জুট বিক্রিয়ার কনসেপ্টটা কি। জুট বিক্রিয়ার কনসেপ্টটা হচ্ছে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে টোল থিওরি। টোল থিওরিটা কি? অর্থাৎ জুট বিক্রিয়ার কনসেপ্টটা তোমরা এভাবে মাথায় রাখতে পারো যে আমার যখন এরকম থাকবে, অর্থাৎ দুটা বন্ধন যখন থাকবে, এসে যখন আমার হাইড্রোজেন সংযুক্ত হবে, দ্যাট মিনস এই বন্ধনটা যখন ভেঙে যাবে তখন এরকম হাত উঁচু হয়ে যাবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন সংযুক্ত হবে, দ্যাট মিনস আমার জুট বিক্রিয়াটা শেষ হয়ে যাবে, যেটা আমি তোমাদেরকে টোল থিওরি দিয়ে বুঝিয়েছিলাম। অর্থাৎ টোল থিওরি মানে কি? তুমি যখন যমুনা সেতু বা পদ্মা সেতু অথবা কোথাও টাকা দিয়ে উঠতে হয়, এরকম কোনো ব্রিজের উপরে উঠবা, তখন এরকম একটা বার দেওয়া থাকে, তুমি গাড়ি নিয়ে ভুম করে চলে যেতে পারো না। যখন চলে যেতে পারো না, কি হয়? আটকে দেওয়া হয়। যখন তুমি টোলের টাকাটা দিয়ে দিবা তখন কিন্তু এই বারটা এরকম উঁচু হয়ে যায়, তখন তুমি সাই করে চলে যেতে পারো। সো ব্যাপারটা হচ্ছে হানি ফ্লাইওভারের উপরেও এরকম বার রয়েছে যেখানে 10 টাকা করে দিতে হয়। তোমাদের ইয়াসিন ভাইয়া প্রতিদিন 10 টাকা করে দেয় এবং ওটা পার হয়। এখন ব্যাপারটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে তোমাদের ইয়াসিন ভাইও যখন আমাদের সাথে দেখা করতে আসে, মিট করতে আসে, তখন তার কাছে যাওয়ার সময় 10 টাকাও থাকে না। তখন আমার কাছে, তোমার কাব্য ভাইয়ের কাছে, শুভ ভাইয়ের কাছে, জিলানি ভাইয়ের কাছে, তখন ইয়াসিন এরকম বলে, ভাই 10টা টাকা দেন ভাই। আড়ালে যে এমনভাবে চাই যেন মনে হয় যে আসলে একজন মিসকিনও ওইভাবে আসলে চায় না, ভাই 10টা টাকা দেন, এভাবে অনেক সময় চাইতে দেখা যায়। অথবা আড়ালে নিয়ে যে এত আস্তে করে বলে যেন মনে হয় যে আসলে একজন মিসকিন আমাদের কাছ থেকে সাহায্য চাচ্ছে। তখন আবার একটু মনে হয় যে আচ্ছা, গরিবকে দান করলে তো অনেক সওয়াব হয়। তখন আমরা যেটা চিন্তা করি যে আচ্ছা, সওয়াব হবে, ও তো গরিব এখন, কারণ ওর কাছে তো কোনো টাকা পয়সা না, তো দেউলিয়া হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। সো নিঃস্বকে দান করলে অনেক সওয়াব হবে, এটা ভেবে ভেবে আমি এবং তোমার কাব্য ভাইয়া যখন অনেক অনেক টাকা দিই, সেদিন ক্যালকুলেশন করে দেখতে পেলাম যে 1000 না 2-3 হাজার টাকা আমরা ইয়াসিনের কাছে পাই। তোমার কাব্য ভাই 1000 টাকা পায়, আমি হয়তো 2-3 হাজার টাকা পাই। সো এখন ইয়াসিন আবার সেটা স্বীকার করে না।
এখন আমাদের কাজটা কি বলতো, এখন আমি যদি ওই টোল সংস্থার কাছে আমি যদি নালিশ দেই যে এরকম করে, তাহলে কি ইয়াসিনকে আর বাসায় যেতে দিবে? ইয়াসিনকে তখন কিন্তু আর বাসায় যেতে দিবে না। ইয়াসিন কিন্তু একদম মানে তখন আশেপাশে থাকতে হবে। তখন যখন টোল দিতে যাবে তখন কি তোকে আটকাবে যে ঠিক আছে ওদের কাছে যে তুমি টাকা পাইতে, ওরা যে তোমার কাছে টাকা পায় সে টাকা যদি পরিশোধ না করতে পারো তাহলে তোমাকে যেতে দিব না। আচ্ছা যাই হোক, আসলে ইয়াসিনের যে ঘটনাটা বললাম এটা কিন্তু আসলে বাস্তব ঘটনা। ইয়াসিন আসলেই আমার কাছে এবং তোমার কাব্য ভাইয়ের কাছে অনেক অনেক টাকা ধারে, এবং ইভেন শুভ ভাইয়ের কাছে এবং জিলানি ভাইয়ের কাছেও কিন্তু অনেক টাকা ধারে। সো তোমরা দোয়া করো যেন তোমাদের ইয়াসিন ভাই খুব দ্রুত আমাদের টাকা পয়সা শোধ করে দিতে পারে এবং যেন টোল দিয়ে তার বাসায় চলে যেতে পারে। আচ্ছা, সো ইয়াসিনের প্রতি শুভকামনা রইল। এরপরে যদি কোনোভাবে দুস্থ, গরিব, অসহায়, মিসকিন সাজার চেষ্টা করো তখন কিন্তু টাকা পাবা না। আচ্ছা, সে যাই হোক, টোল থিওরির মাধ্যমে আমরা যে ব্যাপারটা বুঝতে পারি একটু খেয়াল করে দেখো। আমরা বিক্রিয়াটা কিভাবে কমপ্লিট করে ফেলতে পারি দেখো, যে আমার এই যে এখানে ট্রিপল বন্ড রয়েছে, আমরা যদি উপরের বন্ডটা একটু খেয়াল করি, এই উপরের বন্ডটা এভাবে রয়েছে। আমার এই হাইড্রোজেন এসে যখন এখানে সংযুক্ত হবে একটা বন্ধন তো ভেঙে যাবে, তখন দুইটা হাত এরকম সৃষ্টি হবে, এই হাতে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন সংযুক্ত হয়ে আমাদের বিক্রিয়াটা কমপ্লিট করে ফেলবে ঠিক এভাবে, CH2 ডাবল বন্ড CH2। সো দেখো আমাদের অ্যালকিন যৌগটা পেয়ে গেলাম। এখন আসো এই সেম বিক্রিয়াটা আমি কিন্তু তোমাদের অ্যালকিনের মধ্যেও দেখিয়েছিলাম, যেখানে ডাবল বন্ড থেকে একক বন্ডে রূপান্তরিত হয়েছিল। আরেকটা কনসেপ্ট তোমাদেরকে বলে রাখি, যেটা আমি আগেও বলেছিলাম, যে সংযোজন বা জুট বিক্রিয়ার মাধ্যমে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে পরিণত হয়। খেয়াল করে দেখো পরবর্তী বিক্রিয়া, যেটা আমি তোমাদেরকে অ্যালকিনের মধ্যে দেখিয়েছিলাম। সো এক্ষেত্রে যেটা হয় যে এই যে উপরের যে বন্ধনটা, এই উপরের বন্ধনটা এরকম থাকে, এরকম হয়ে যায়, এরকম যদি করো তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখো আমাদের জুট বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। সো এক্ষেত্রে আমরা যদি উৎপাদটা দেখি তাহলে যে উৎপাদটা পাবো CH3 বন্ড CH3। এখন এই বিক্রিয়াটা আমি কেন তোমাদেরকে দেখাচ্ছি, এই বিক্রিয়াটা আমি দেখাইলাম এক্ষেত্রে আমাদের যে প্রভাবকটা থাকে সেটা হচ্ছে নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস, এক্ষেত্রেও সেম আমাদের প্রভাবক কাজ করবে। এবং 3 নম্বর যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা দেখো 1 নম্বর বিক্রিয়াটাই আবার না, দেখো তো, কিন্তু এটার ক্ষেত্রে একটা স্পেশালিটি আছে। স্পেশালিটিটা কি দেখো, আমি যদি এক্ষেত্রে নিকেল এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করি তাহলে সেম অ্যালকিন পাবো, অর্থাৎ ইথিন পাবো, কিন্তু আমি একটু প্রভাবকটা চেঞ্জ করে দিলাম, সেটা হচ্ছে PDBaSO4 নিলাম এক্ষেত্রে, অর্থাৎ প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট নিলাম। তখন কি হয়, তখনও এটা এই বিক্রিয়াটা সংঘটিত হয়। তখন আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 দেখতে পাই টোল সিস্টেমে। এখন ব্যাপারটা হচ্ছে টোল সিস্টেমে এটা দেখতে পেলাম, কিন্তু এক্ষেত্রে একটা ঝামেলা হয়। তুমি নিশ্চয়ই ভাবতেছো যে এই জিনিসটা তো সেম, এখানে যদি আমরা আবার H2 যোগ করি তাহলে নিশ্চয়ই আবার এই জিনিসটা পাওয়ার কথা। এটাই তো কনসেপ্ট, যে আমি যদি এখানে আবার H2 যোগ করি তাহলে এটা পাওয়ার কথা, কারণ 2 নম্বর বিক্রিয়া তোমাকে সেটাই বলতেছে যে আমি যদি সংযুক্ত করি, আমি যদি টোল দিই তাহলে কেন যেতে দিবে না। সো দেখা যায় তোমাদের ইয়াসিন ভাইয়ের মতো এখানে ঘটনা ঘটে, আজকে একটু আগে যেটা বললাম, যে এখানে এসে তোমাদের ইয়াসিন ভাইকে অনেক টাকা পয়সা ধারে না, আমার কাছে ধারে, তোমাদের কাব্য ভাইয়ের কাছে ধারে, যখন আমরা ওই টোল সংস্থার কাছে নালিশ দিয়ে আসছি তখন ইয়াসিন ভাই টাকা দিলেও আর যেতে দিবে না। অর্থাৎ টাকা দিচ্ছে 10 টাকা দেয়, 10 টাকার জায়গায় আড়ালে ভাই 40 টাকা রাখেন, আমাকে যেতে দেন। সো এরকম ঘুষ দেওয়ার চেষ্টা করলেও ওই টোল কর্তৃপক্ষ ইয়াসিন ভাইকে আর যেতে দেয়নি। অর্থাৎ এটা হচ্ছে তোমাদের ইয়াসিন ভাইয়ার একজন মানে একটা কি বলা যেতে পারে, মানে একটা দুঃখজনক ঘটনা তার লাইফের জন্য। সো এখানে আসলে সেই ঘটনাটাই ঘটে। কিরকম ঘটে, এই হাইড্রোজেন এসে সংযুক্ত হলেও টোল দিলেও বিক্রিয়াটা সংঘটিত হয় না। কেন সংঘটিত হয় না, ঝামেলাটা কোথায়? এই যে দেখো, এই যে এখানে যে ব্যারিয়াম সালফেটটা ব্যবহার করলাম, এই ব্যারিয়াম সালফেটটা এক্স্যাক্টলি এখানে প্রভাবক বিষ হিসেবে কাজ করে। আমরা কিন্তু প্রায় 8 ধরনের প্রভাবক নিয়ে স্টাডি করব যখন রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা পড়ব। অর্থাৎ প্রভাবকগুলো কি কি, ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক প্রভাবক, আবিষ্ট প্রভাবক, স্বপ্রভাবক, অটো প্রভাবক, প্রভাবক বিষ, এটা নিয়ে আমরা স্টাডি করব। এছাড়া আমরা স্টাডি করব সমসত্ব প্রভাবক, অসমসত্ব প্রভাবক, অর্থাৎ টোটাল প্রায় 8 ধরনের প্রভাবক নিয়ে আমরা কিন্তু স্টাডি করব। সো তার মধ্যে এটা হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক বিষের কাজটা কি জানো? প্রভাবক বিষের কাজটা হচ্ছে, ধরো প্রভাবক কি কাজ করে, প্রভাবক হচ্ছে কোন একটা রাসায়নিক বিক্রিয়াকে ধাক্কা দেয়, তাই তো? প্রভাবক কি কাজ করে, প্রভাবক রাসায়নিক বিক্রিয়াকে ধাক্কা দেয়। এখন প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। এবার প্রভাবক বিষের কাজটা হচ্ছে প্রভাবককে এরকম টেনে ধরা। সো প্রভাবক আমাদের রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, প্রভাবক বিষ প্রভাবককে টেনে ধরে, বিক্রিয়াকে টেনে ধরে না, প্রভাবককে এমনভাবে টেনে ধরে যেন বিক্রিয়াটা নিঃশেষ হয়ে যায়, বিক্রিয়াটার সামনে না আগাতে পারে। সো এই প্রভাবক বিষ যে কাজটা করে, এই পর্যন্ত যাওয়ার পরে বিক্রিয়াকে টেনে ধরে এইভাবে, তখন দেখা যায় এই রাসায়নিক বিক্রিয়ার ফ্রন্টে আগাতে পারে না। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে প্রভাবক বিষ এই বিক্রিয়াকে আর ফ্রন্টে আগাতে দেয় না। অর্থাৎ টাকা দিলেও, টোল দিলেও তাকে আর
ওই ব্রিজ বা ওভারব্রিজ পার হতে দেয় না। সো তখন দেখা যায় যে আমাদের এই বিক্রিয়াটা এখানেই শেষ হয়ে যায়। আমি কেন এই টপিকসটা নিয়ে আলোচনা করতেছি, কারণ অনেক সময় আমাদের এমসিকিউতে এই ধরনের প্রশ্ন দেওয়া হয় যে এটার উৎপাদটা কি, আর এক্ষেত্রে ওয়াই দিয়ে বলে ওয়াই উৎপন্ন হওয়া সম্ভব কিনা। তখন সেক্ষেত্রে তোমার অ্যান্সার হবে যে এক্ষেত্রে এটা তো প্রভাবক বিশ হিসেবে কাজ করতেছে, এই জন্য এটা উৎপন্ন হওয়া সম্ভব না। অর্থাৎ আমরা যখন নিকেল 180°C তাপমাত্রা ব্যবহার করতেছি, আমরা চাইলে এখানে প্লাটিনাম ব্যবহার করতে পারতাম, 180 থেকে 200°C তাপমাত্রা ব্যবহার করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমার বিক্রিয়াটা কিন্তু কন্টিনিউয়াসলি হতেই থাকতো। কিন্তু যদি আমি প্যালাডিয়াম এবং ব্যারিয়াম সালফেট ব্যবহার করি, তাহলে তোমাদের ইয়াসিন ভাইয়ের মতো যেটা হবে যে টোল দিলেও আর যেতে দিবে না। অর্থাৎ আমরা টোল থিওরির একদম ফাইনাল কনসেপ্টটাও শিখে ফেললাম। সো আমাদের এতটুকু ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমাদের অ্যালকাইনের ক্ষেত্রেই পসিবল, কারণ হচ্ছে আমাদের অ্যালকিনের ক্ষেত্রে যদি সংগঠিত করি এরপরে তো আর কেউ থাকতে পারে না, মানে একে তো আর হাইড্রোজেন সংযুক্ত করা যাবে না, CH4 সেটা তো সম্ভব না। সো সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র অ্যালকাইনের জন্যই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সো এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল বিক্রিয়া, মনে রাখতে পারো। সো আমরা এগেইন আবার টোল থিওরিটা পড়ে ফেললাম। সো ব্যাপারটা তোমার ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্টে জানালে ভালো হয়। ওকে, নেটওয়ার্ক প্রবলেম বলতেছো, নেটওয়ার্ক তো কোনো প্রবলেম নাই, প্রবলেম হবে কেন? আচ্ছা, আমার দুই মাত্র ক্লোজ জুনিয়র হলো ইয়াসিন, তাই ওকে আজীবন টোল ভাড়া দিয়ে যাব। ওকে, তোমাদের কাব্য ভাইয়া বলেছে। ওকে, আচ্ছা, সো আমরা দেখে ফেললাম যে আমাদের টোল থিওরির মাধ্যমে কিভাবে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ব্রেক চেপে ওইখানেই শেষ হয়ে যায়। এখন আসো আমরা পরবর্তীতে আমরা এতক্ষণ ধরে যে সংযোজন বা জুট বিক্রিয়া দেখতেছিলাম তার আরো কিছু স্পেশাল টাইপের 3টা বিক্রিয়া দেখব। যে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এতক্ষণ দেখতেছিলাম হাইড্রোজেন সংযুক্ত করতেছি, এখন আমরা দেখব যে পানি কিভাবে সংযুক্ত হয়। অর্থাৎ আমাদের হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রেও বিক্রিয়াটা জুট বিক্রিয়া, পানি সংযোজনের ক্ষেত্রেও বিক্রিয়াটা জুট বা সংযোজন বিক্রিয়া, কিন্তু আমাদের বিক্রিয়ার মেকানিজমে কি কি চেঞ্জ আসবে সেটা আমরা এখন দেখে ফেলবো। সো খেয়াল করে দেখো যে আমার এটা অ্যালকাইন, এটাও অ্যালকাইন, এটাও অ্যালকাইন, কিন্তু অ্যালকাইনের কার্বনের পজিশনগুলো ভিন্ন ভিন্ন। এখন প্রশ্নটা হচ্ছে আমাদের এই যে বিক্রিয়াটা পড়বো সেই বিক্রিয়ার ক্ষেত্রে আমার উৎপাদটা কি হবে। তার আগে তোমাদেরকে আরেকটা বিক্রিয়া একটু দেখায়, যেটা আমি এর আগেও তোমাদেরকে পড়িয়েছি। সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2 এর সাথে যদি পানি বিক্রিয়া করে তখন কি উৎপাদ তৈরি হয়। এর সাথে যখন পানি বিক্রিয়া করে তখন পানি ভেঙে যায় H আর OH সিস্টেমে। বুঝতে পারছো? যখন আমরা অ্যালকিনের সাথে পানির বিক্রিয়া ঘটাবো তখন পানি ভেঙে যাবে H আর OH সিস্টেমে। সো H এবং OH সিস্টেমে যখন ভেঙে যাবে তখন একটা হাতে H বসবে আর একটা হাতে OH বসবে, তাহলে কি উৎপন্ন হয় দেখো তো। আমরা যেটা পাই সেটা হচ্ছে CH3 বন্ড CH2OH, তার মানে কি আমরা অ্যালকোহল পাই, তাই না? এক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে H3PO4 এবং এক্স্যাক্টলি আমরা এক্ষেত্রে অ্যালকোহল পাই। তার মানে আমরা যদি অ্যালকিনকে পানির মধ্যে চুবাতে থাকি তখন মদ তৈরি হয়ে যায়, তাই না? সো খেয়াল করে দেখো, অ্যালকিনকে যদি পানির মধ্যে চুবাতে থাকি তখন সেক্ষেত্রে কিন্তু মদ তৈরি হয়ে যায়। এবং পানি কিভাবে ভেঙে যায়? H+ এবং OH- সিস্টেমে। এখন আমরা যখন অ্যালকাইনকে পানির মধ্যে চুবাবো তখন কি তৈরি হবে? তখন খেয়াল করে দেখো, তখন আমাদের চকোচকো ক্যান্ডি তৈরি হবে। অর্থাৎ অ্যালকাইনকে আমরা যখন পানির মধ্যে চুবাবো চকোচকো ক্যান্ডি তৈরি হবে, অ্যালকিনকে যখন পানির মধ্যে চুবাবো মদ তৈরি হবে, অ্যালকাইনকে যখন পানির মধ্যে চুবাবো চকোচকো ক্যান্ডি তৈরি হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ পানি রিলেটেড বিক্রিয়া আমাদেরকে কিন্তু বারবার পড়তে হয়। সো খেয়াল করে দেখো, যদি আমাদের মদ তৈরি না হয়ে আমাদের চকোচকো ক্যান্ডি তৈরি হয় তাহলে পানির ভাঙার সিস্টেম নিশ্চয়ই আগের মতো হবে না। এক্ষেত্রে পানি যেভাবে ভেঙে যাবে খেয়াল করে দেখো, পানি একদম মাঝ বরাবর ভেঙে যাবে। এক্ষেত্রে পানি ভেঙেছিল H এবং OH সিস্টেমে, এক্ষেত্রে পানি ভেঙে যাবে এভাবে, এক্ষেত্রে পানি ভেঙে যাবে এভাবে, এক্ষেত্রে পানি ভেঙে যাবে এভাবে। তোমরা কি বুঝেছো যে পানি কিভাবে ভেঙে যাবে? H2 এবং O সিস্টেমে ভেঙে যাবে। এখন আসো, H2 এবং O সিস্টেমে যদি ভেঙে যায়, 1 নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে আমার তো কোনো অসুবিধা নাই, যে কোনো একজনকে যে কারোর সাথে যদি সংযুক্ত করে দিই তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে দেখো আমার উৎপাদটা কি হয়। ধরো আমি H2কে এখানে সংযুক্ত করলাম, ওকে এই জায়গাটাতে সংযুক্ত করলাম, তাহলে আমার উৎপাদটা কি হবে দেখো তো, CH3 বন্ড CHO। তোমাকে চকোচকো পেয়ে গিয়েছো। চকোচকো তো দুই প্রকার, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। সো এক্ষেত্রে আমরা অ্যালডিহাইড পেয়ে গেলাম। মাথায় রাখতে হবে যে শুধুমাত্র তুমি যদি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের ক্ষেত্রে তুমি যদি পানিতে গোসল করাও তাহলে সেক্ষেত্রেই কেবল অ্যালডিহাইড তৈরি হবে, আর বাকি সকল ক্ষেত্রে কিটোন তৈরি হবে। অর্থাৎ তুমি যদি কার্বন সংখ্যার পরে ইনক্রিজ করো সবসময় কিটোন তৈরি হবে। চকোচকোর আমাদের উৎপন্ন হওয়ার সিস্টেম হচ্ছে দুরকম, একটা হচ্ছে যদি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন হয় তাহলেই সেক্ষেত্রে আমাদের অ্যালডিহাইড তৈরি হবে, আর যদি আমাদের 3 কার্বন 4 কার্বন 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিটোন তৈরি হবে। চলো সেই জিনিসগুলো আমরা একটু দেখে ফেলি। আমার এখানে দেখতে পাচ্ছি যে আমার প্রোপাইন 1, অর্থাৎ আমাদের এক্ষেত্রে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন দেখতে পাচ্ছি। পানি ভেঙে যাবে কোন সিস্টেমে? H2 এবং O সিস্টেমে।
এখন প্রশ্নটা হচ্ছে আমি H2 কে এখানে সংযুক্ত করব নাকি এখানে সংযুক্ত করব, অক্সিজেনকে এখানে সংযুক্ত করব নাকি এখানে সংযুক্ত করব, এটা হচ্ছে আমার প্রশ্ন, তাই না? সো এটার জন্য দেখো আমি একটা ফিগার এখানে লিখে রেখেছি, অর্থাৎ এই যে চিত্র দেখতে পাচ্ছ যে এই জায়গাটাতে, এটা দেখে কি মনে হচ্ছে? এটা দেখে মনে হচ্ছে অর্থাৎ আমাদের অক্সিজেন অনেক বড় মনের মানুষ, ওর পারমাণবিক সংখ্যা অনেক বেশি 8, আর হাইড্রোজেন হচ্ছে গরিব মিসকিন, কার মতো? তোমাদের ইয়াসিন ভাইয়ের মতো। ওকে, সো হাইড্রোজেন হচ্ছে 1 টাকার মালিক আর অক্সিজেন হচ্ছে 8 টাকার মালিক, তাহলে মন বড় কার? অবশ্যই অক্সিজেনের টাকা বেশি আছে, অক্সিজেন বেশি টাকা পয়সার মালিক, ইয়াসিনকে 8 বার টাকা দিয়ে তাকে টোল দেওয়ার ব্যবস্থা করতে পারে। সো সেক্ষেত্রে দেখা যায় অক্সিজেন বড় মনের মানুষ, তার চলাফেরা বড়দের সাথে, হাইড্রোজেন ছোট মনের মানুষ, তার চলাফেরা ছোটদের সাথে। এখানে আমরা সেই কনসেপ্টটাই অ্যাপ্লাই করব। দেখো তো ট্রিপল বন্ডের দুই পাশে এখানে আমাদের বড় মনের মানুষজন আছে, এখানে ছোট মনের মানুষজন আছে, তাই না? তাহলে বড় মনের মানুষজনগুলো বড় মনের মানুষদের সাথে থাকবে, ছোট মনের মানুষজনগুলো ছোট মনের মানুষদের সাথে থাকবে। সো আমি যেমন বড় মনের মানুষ, আমার সাথে তোমরা থাকবা। তোমাদের ইয়াসিন ভাইয়া যেমন ছোট মনের মানুষ, তোমাদের ইয়াসিন ভাইয়া থাকবে ছোট মনের মানুষ, মিসকিন, দুস্থ, গরিব যারা যারা আছে তাদেরকে খুঁজে নিয়ে। সে চাইলে সর্বোচ্চ সেফুদার সাথে থাকতে পারে। আচ্ছা, খেয়াল করে দেখো। সো এক্ষেত্রে আমরা কার সাথে কাকে সংযুক্ত করব? তোমরা বুঝতেই পারতেছো যে ছোট মনের মানুষকে আমরা ছোট মনের মানুষের সাথে সংযুক্ত করে দিলাম। সো খেয়াল করে দেখো, এবং এক্ষেত্রে এই যে বড় মনের মানুষ, বড় মনের মানুষকে আমরা বড় মানুষের সাথে সংযুক্ত করে দিলাম। এক্স্যাক্টলি আমার উৎপাদটা কি হবে? CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড CH3। সো খেয়াল করে দেখো আমরা কিন্তু কিটোন প্রস্তুত করে ফেলতে পেরেছি। এই বিক্রিয়া আমি কেন এত সময় ধরে বোঝাচ্ছি? গত ক্লাসে তোমরা কিন্তু দেখেছিলে যে জুট বিক্রিয়ার আইডিয়া আমাদের আসলে কত ধরনের হতে পারে, জুট বিক্রিয়ার মধ্যে কত ধরনের কথা হতে পারে, সেটা আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে ক্লিয়ার করেছিলাম। সো এক্ষেত্রে আমাদের এই সংযোজন বিক্রিয়া, আমাদের অ্যালকাইনের ক্ষেত্রে অনেক ধরনের আইডিয়া রয়েছে যেটা আমরা অনেকেই জানি না, আমরা কিন্তু অনেকেই ক্লিয়ার থাকি না, বা আমরা হয়তো বিক্রিয়া মুখস্থ করি। আমি কিন্তু মেকানিজম তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো খেয়াল করে দেখো কিটোন প্রস্তুত হয়ে গেল। এরপর তার মানে অটোমেটিক তোমরা বুঝে গিয়েছো যে 3 নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের সাথে কি তৈরি হবে। সো বড় মনের মানুষ কোথায়? সো বড় মনের মানুষ, এরপর হচ্ছে ছোট মনের মানুষ। তাহলে বড় মনের মানুষের সাথে কি সংযুক্ত হবে? ছোট মনের মানুষের সাথে হাইড্রোজেন সংযুক্ত হবে, বড় মনের মানুষের সাথে অক্সিজেন সংযুক্ত হবে। দ্যাট মিন্স আমরা যে উৎপাদটা পাবো CH3 বন্ড CH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড CH2 বন্ড CH3। সো খেয়াল করে দেখো আমরা কিন্তু বিক্রিয়াটা কমপ্লিট করে ফেলতে পারলাম। এর পিছনে একটা কনসেপ্ট রয়েছে, সেটা আমি তোমাদেরকে শিখাই। ধরো আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম যে আর হচ্ছে ধনাত্মক আবেশধর্মিতা দেখায়, অর্থাৎ আর হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। তাহলে খেয়াল করে দেখো এই পাশে যত বড় দাতা রয়েছে, এই পাশে কিন্তু তার থেকে ছোট দাতা, অর্থাৎ এ হচ্ছে যত বড় ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, এ কিন্তু তার থেকে ছোট গ্রুপ। তাহলে এ ওর দিকে ইলেকট্রন পাস করে দেয়। কম্পারেটিভলি ও কিন্তু এদিকে ইলেকট্রন পাস করতে পারে না। দ্যাট মিন্স এ হচ্ছে আমাদের পজিটিভ চার্জে চার্জিত হয়, এ হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত হয়। তাহলে কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে একটা বড় অ্যালকাইল গ্রুপ আর এটা হচ্ছে ছোট অ্যালকাইল গ্রুপ। বড় অ্যালকাইল গ্রুপ ছোট অ্যালকাইল গ্রুপের দিকে ইলেকট্রন পাস করে দেয়, তখন যেটা হয় এ পজিটিভ হয়, এ নেগেটিভ হয়। এবার আসো অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে নেগেটিভ অংশটা পজিটিভের সাথে সংযুক্ত হবে, পজিটিভ অংশটা নেগেটিভের সাথে সংযুক্ত হবে। সো তখন দেখা যায় যে হাইড্রোজেন এসে নেগেটিভের সাথে সংযুক্ত হচ্ছে, অক্সিজেন এসে পজিটিভের সাথে সংযুক্ত হচ্ছে। এটা হচ্ছে বেসিক মেকানিজম। আর আমি তোমাদেরকে গরিব ধনী ইয়াসিন ভাইয়ের মিসকিন থিওরি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। সো পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও যে পুরো ব্যাপারটা তোমরা এখন ক্লিয়ার কিনা। ওকে, ওকে, পুরো ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো। ওকে, জি ভাইয়া বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, জি ভাইয়া বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। সো ঠিক আছে, আমরা পরবর্তী বিক্রিয়াতে এখনই চলে যাব, পরবর্তী বিক্রিয়াতে আমরা এখনই চলে যাব। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি দিব সেরা পচানি, আই প্রমিস। এর থেকে পচানি দুনিয়াতেও হবে না। আসলে সাধারণত যেটা হয়, যারা হচ্ছে ধনী বা বড় মনের অধিকারী, তারা সাধারণত বড় গলায় কথা বলে না। সাধারণত যারা গরিব, মিসকিন, দুস্থ, অসহায়, তারা জাস্ট বড় গলায় কথা বলার চেষ্টা করে। মানে যত বড়
মুখ নয় তত বড় কথা। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমরা এখন চলে যাই আমাদের পড়ার টপিকসে। অর্থাৎ আমরা দেখে ফেললাম যে আমাদের টোল থিওরির ব্যাপারটা আসলে কি হতে পারে, আমরা দেখে ফেললাম যে আমাদের সংযোজন বা জুট বিক্রিয়া কি হতে পারে। এখন ইয়াসিন যেহেতু আসলে এত বেশি মন খারাপ করতেছে এবং অলরেডি আমি দেখতে পাচ্ছি ইয়াসিন অভিযান শুরু করছে, অলরেডি তোমাদের ইয়াসিন ভাইয়া ইনবক্সে মাপ চাওয়া শুরু করছে, জি ভাই আজকের মতো মাপ করে দেন। সো আমরা ইয়াসিনকে মাপ করে দেই। আমরা পরবর্তীতে আমরা এখন চলে যাই তোমাদের কাব্য ভাইয়ের কাছে। ওকে, আচ্ছা আরেকটা ব্যাপার তোমাদেরকে বলি যে আমরা রাজারানী বিক্রিয়া শিখাতে চেয়েছিলাম না, সেই বিক্রিয়াটাই কিন্তু এটা, যে রাজারানী বিক্রিয়াটা আসলে কি। সো আমরা জানি যে অ্যাসিডের রাজা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তাই না? সো এই তিনটা বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবক একই। সালফিউরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডের রাজা, H2SO4, এটা হচ্ছে রাজা, রাজা থাকে হচ্ছে 20%। সো এক্ষেত্রে এই বিক্রিয়ার ক্ষেত্রে 20% সালফিউরিক অ্যাসিড আমাদের ব্যবহৃত হয় প্রভাবক হিসেবে। এবং রানী, জৈব যৌগের রানীটা আসলে কে? রানী হচ্ছে মার্কিউরিক সালফেট, HgSO4। এখন রাজার থেকে রানী তো আর বেশি থাকতে পারবে না, রাজা থেকে রানী তো কম পরিমাণে থাকে। সো সেক্ষেত্রে আমরা দেখতে পাই 2% রানী থাকে, অর্থাৎ রাজা থেকে 20% এবং রানী তো কম পরিমাণে থাকবে, অর্থাৎ রাজা থেকে একটা শূন্য কম পরিমাণ থাকে, অর্থাৎ রাজা থেকে 20%, রানী থাকে 2%। এবং এক্ষেত্রে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বিক্রিয়াটা সংঘটিত হয়। এক্ষেত্রে প্রভাবক সেম, এক্ষেত্রেও প্রভাবক সেম। অর্থাৎ আমাদের অ্যালকাইনকে যদি আমরা পানিতে গোসল করাতে যাই তাহলে সেক্ষেত্রে রাজারানী বিক্রিয়া সংঘটিত হয়ে যায়। অর্থাৎ অ্যালকাইনকে আমরা যদি পানিতে বিক্রিয়া করাই বা পানিতে চুবাই তাহলে সেক্ষেত্রে আমাদের যে বিক্রিয়াটা সংঘটিত হয় সেক্ষেত্রে আমাদের রাজারানী, অর্থাৎ আমাদের রাজা বলতে সালফিউরিক অ্যাসিডের 20% এবং আমাদের মার্কিউরিক সালফেটের 2% ব্যবহার করা হয়। সো আমরা ইয়াসিনকে মাপ করে দিয়ে আমরা এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী কাব্য ভাইয়ের কাছে। ওকে, সো আমরা একটা বিক্রিয়া শেষ করে ফেলেছি, আমরা এখন চলে যাব তোমাদের কাব্য ভাইয়ের কাছে। ওকে, সো কাব্য ভাইয়ের ঘরবাড়ির থিওরি কে কে দেখেছিলে তোমরা একটু বলো এবং সেই থিওরিটা একটু মনে করার চেষ্টা করো, যেটা আমরা অ্যালকেনের মধ্যে পড়েছিলাম। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ওজনীকরণ বিক্রিয়া, অর্থাৎ আমাদের 2 নম্বর বিক্রিয়াটা আমরা এখন দেখে ফেলবো। সো ওজনীকরণ বিক্রিয়া যেটা আমরা অ্যালকিনের জন্য দেখেছিলাম, সেখানে আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই তাহলে অ্যালকিনকে ওজনীকরণ করার সময় তোমাদের কাব্য ভাইয়ের ঘরবাড়ি উড়ে গিয়েছিল জিঙ্ক ঝড়ে। এখন একটু অন্য সিস্টেমে ঝড়টা হবে, আজকে ঝড়টা একটু অন্যরকম। কিরকম ঝড় যদি আমি বলি তাহলে দেখা যায় যে তোমাদের কাব্য ভাইয়া যখন ঘরবাড়ি উড়ে গিয়েছিল তোমরা নিশ্চয়ই খড় চিনো, তাই না? অর্থাৎ বিচালি বা খড় চিনো, যেটা দিয়ে খুবই দুস্থ গরিব যারা রয়েছে তাদের ক্ষেত্রে বাসার উপর যে চাল রয়েছে সেটা, অর্থাৎ খ্যারও যদি বলা হয়, বা এই টাইপের যে কমন ওয়ার্ডগুলো রয়েছে এগুলো, অর্থাৎ এগুলো দিয়ে খুবই দুর্বলভাবে বাসাটা তৈরি করা হয়। এখন দেখা গেছে যে ঝড় আসে নাই, সামান্য বৃষ্টি হয়েছে আর ওই চাল ভেঙে বা চাল ফুটো হয়ে পানি পড়া শুরু করছে। তোমাদের কাব্য ভাই ঘুমায় আসে খুব সুন্দর মতো রাত্রে, এবার হঠাৎ করে বৃষ্টি আসছে, কাব্য ভাই দেখে যে গোসল করে ফেলছে, তো চোখ মেলে দেখতেছে আচ্ছা আমি কি ওয়াশরুমে আমি কি গোসল করতেছি, পরে তাকায় দেখে যে না আমি তো গোসল করতেছি না, এদিকে বৃষ্টি এসে উপর থেকে পানি পড়ে আমি এদিকে ভিজে গেছি। ওকে, যাই হোক তার রুমের মধ্যে সাঁতার কাটার মতো ব্যবস্থা হয়ে গেছিল। সে যাই হোক, আমরা এখন দেখবো ওজনীকরণ বিক্রিয়া, গল্পটার বাকি অংশ আমরা বিক্রিয়া পড়তে পড়তে দেখবো। ওজনীকরণ বিক্রিয়া মানে হচ্ছে আমাদের O3 এর সাথে বিক্রিয়া। সো O3 এর সাথে যখন বিক্রিয়া সংঘটিত হবে এক্ষেত্রে আমরা তো অ্যালকাইনের বিক্রিয়া ঘটাবো, তাই না? সো সেক্ষেত্রে আমরা অ্যালকাইন নিয়ে নেই, CH ট্রিপল বন্ড CH। ওকে, এক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম ব্যাপার ঘটবে, আমরা চলো একটু দেখে ফেলি। CCl4। সো এক্ষেত্রে আগে তোমাদেরকে যেটা বলেছিলাম যে প্রথমে আমাদের বন্ধন বরাবর আলাদা হয়ে যাবে, দূরে দূরে দুজন বসে থাকবে। সো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে আমার এই CH এবং এই CH একটু দূরে দূরে বসবে, কারণ ওজন যখন চলে এসেছে ঘরবাড়ি তো তৈরি করতেই হবে। অর্থাৎ আমাদের কাব্য ভাইয়ের ঘরটা এখন আগে যেটা ছিল একটু তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে অ্যালকাইনের ঘর ছিল, তাই না? এক্ষেত্রে আজকে যে ঘরটা আঁকবো সেই ঘরটা হবে একটু ডিফারেন্ট। তোমরা কি বুঝতে পেরেছো যে এই দুটা ঘরের মধ্যে বা এই দুটা বাড়ির মধ্যে পার্থক্যটা আসলে কি? এই দুটা বাড়ির মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছো? যে আমার এই উপরের অংশটা হচ্ছে অ্যালকিনের জন্য বাড়ি আর এটা হচ্ছে অ্যালকাইনের জন্য বাড়ি। তাহলে খেয়াল করে দেখো দুটার মধ্যে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে, এতটুকু যদি বুঝো তাহলে অ্যালকিন এবং অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়ায় তোমাদের আর কোনো অসুবিধা হবে না। সো দেখো এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকাইনের জন্য। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, খেয়াল করে দেখো অ্যালকাইনের মধ্যে আমাদের একটা সিগমা বন্ড রয়েছে, তাই না? আমি জৈব যৌগের ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছি একটা ট্রিপল বন্ডের মধ্যে দুইটা পাই বন্ধন এবং একটা সিগমা বন্ধন থাকে। এই সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে সিগমা বন্ধন বেশি শক্তিশালী। সো আমরা যদি দেখি যে আমার সিগমা বন্ধন এবং পাই বন্ধন আমি সবাইকে ভাঙতে চাই, কে আগে ভেঙে যাবে? যেটা দুর্বল সেটা আগে ভেঙে যাবে। সো দেখা যায় যে আমার ওজন দ্বারা ওজোনালাইসিস, লাইসিসের বাংলা মিনিংটাই হচ্ছে
কেটে ফেলা, ভেঙে ফেলা। সো ওজন দ্বারা আমাদের এই জিনিসটাকে কেটে কেটে ফেলতে হবে, ভেঙে ভেঙে ফেলতে হবে। এখন কোনটা ভেঙে যাবে সেটা দুর্বল, আর যেটা শক্তিশালী সেটা তো ভাঙবে না। এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমি সেই সিগমা বন্ধনটা লিখে রেখেছি। সো তোমাদের কাব্য ভাইয়া এখানে ঘুমিয়ে আছে, দেখো ঘুমিয়ে আছে কিভাবে, পা আকাশের দিকে দিয়ে, হাত আকাশের দিকে দিয়ে ঘুমিয়ে আছে। আচ্ছা সে যাই হোক, এখন দেখো যে আমার এই যে আলাদা আলাদা হয়ে গেল, এখন আমাদের একটা ব্যাপার কমন রাখতে হবে, সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো, একটা ব্যাপার কমন রাখবো, সেটা হচ্ছে এই মাঝের যে বন্ধনটা, অর্থাৎ আমি এই যে এই বন্ধনটার কথা বলতেছি, এটা কিন্তু আমাদের রাখতে হবে। এবার আসো আমাদের ঘর বাড়িটা তৈরি করে ফেলি। ঘর বাড়িটা কিভাবে তৈরি করব, আমাদের সে আগের সিস্টেমে এখানে একজন, এখানে একজন, এখানে একজন দিয়ে দাও, তাহলে আমাদের যে ঘর বাড়ি তৈরি করার কথা ছিল সেটা দেখো ঘর বাড়ি তৈরি হয়ে গিয়েছে। সো এই যে দেখো আমাদের ঘর বাড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে। সো দেখো তো এটা আর এটা কি সেম না? সো আমাদের দেখো ট্রাই ওজোনাইট যৌগটা তৈরি হয়ে গিয়েছে, ট্রাই ওজোনাইট যৌগটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি কি বলেছিলাম, আমাদের অ্যালকিনের ক্ষেত্রে যে ঝড়টা আসতেছিল, জিঙ্ক নামক ঝড়ে তোমাদের কাব্য ভাইয়ের বাসার টিন উড়ে চলে যায়, সাইড থেকে উড়ে চলে যায়, এই সাইড থেকে উড়ে চলে যায়। এবার যেটা হয়েছে, এবার হচ্ছে আমাদের যে ঝড়টা আসে সেটা হচ্ছে পানি নামক ঝড়, অর্থাৎ পানি পড়ে অবস্থা খারাপ হয়ে যায়। মানে পানির জোরে তোমাদের কাব্য ভাইয়া এক্স্যাক্টলি তার যে বাসার উপরের অংশটা সেটা ফুটা হয়ে ভিতরে পানি পড়তে থাকে এবং দুরবস্থা তৈরি হয়। সো আমরা এবার দেখতে থাকবো যে শুধুমাত্র ঝড়ের বাতাসে না, এবার পানিতে তোমাদের কাব্য ভাইয়ার বাসা কীভাবে লন্ডভন্ড হয়ে যায়। অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের ঝড়ের যে পানি সেটা কিন্তু একদম বাঁকা হয়ে পড়ে, বা পানির অনেক বেগে বেগে যখন পড়তে থাকে আমাদের গায়ে অনেক সময় লাগলে কিন্তু ব্যথা লাগতে থাকে। অনেক সময় শিলাবৃষ্টি আমরা দেখি, সেই শিলা যদি তোমার মাথার উপরে 4-5টা পড়ে তাহলে কিন্তু মাথার মানে ফোঁটা হয়ে যেতে পারে। আচ্ছা সো খেয়াল করে দেখো, এক্ষেত্রে আমরা নতুন করে যাকে নিয়ে আসবো সেটা হচ্ছে H2O। সো H2O যে কাজটা করবো, অর্থাৎ জিঙ্কের জায়গায় আমরা এখন H2O কে নিয়ে চলে আসবো। সো এক্ষেত্রে যেটা হয় যে এক্ষেত্রে এই পানি এই ওকে নিয়ে চলে যায়, অর্থাৎ চালকে নিয়ে চলে যে H2O2 তৈরি করে ফেলে, এবং আমাদের পরবর্তীতে বাকি যে অংশটা থাকে তারা মিলে আর একটা জিনিস তৈরি করে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ভাঙা গড়ার সিস্টেমটা তো একটু ভিন্ন ভিন্ন হবে। যেহেতু পানি এসেছে, পানি তো সব কিছুকে লণ্ডভণ্ড করে দিতে পারে না, পানির তো আর বাতাসের মতো অত বেশি ক্ষমতা নাই। তখন দেখা যায় এই অংশটুকু এবং এই অংশটুকু মিলে আমাদের ডাইকার্বনিল যৌগ গঠন করে। অর্থাৎ এই অংশটুকু এবং এই অংশটুকু আগের মতোই, কিন্তু এখন দুজন মিলে ডাইকার্বনিল যৌগ গঠন করে। সো খেয়াল করে দেখো আমাদের কি যৌগ গঠিত হয়, আমরা যেটা দেখতে পাই সি বন্ড এইচ, ডাবল বন্ড ও, বন্ড সি, ডাবল বন্ড ও, বন্ড এইচ। তোমরা বুঝতে পারতেছো এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে CHO বন্ড CHO, এবং যেটাকে তোমরা আসলে গ্লাইঅক্সাল জেনে থাকো, অর্থাৎ এটা হচ্ছে গ্লাইঅক্সাল। আমাদের অনেক সময় কিন্তু বলে গ্লাইঅক্সাল প্রস্তুত করে দেখাও, এটাই হচ্ছে আমাদের ডাইকার্বনিল। কেন? কারণ হচ্ছে খেয়াল করে দেখো যে এটা হচ্ছে আমাদের একটা অ্যালডিহাইড এবং এটা হচ্ছে আরেকটা অ্যালডিহাইড। আমি কি বলেছিলাম যে কার্বনিল মূলক আমাদের দু প্রকার, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন। তোমরা ডাইকার্বনিল মানে কি? দুটো অ্যালডিহাইড হতে পারে, দুটো কিটোন হতে পারে, একটা অ্যালডিহাইড একটা কিটোন হতে পারে। সো এরকম করে খেয়াল করে দেখো আমাদের দুইটা অ্যালডিহাইড তৈরি হলো। সো আমরা দেখে ফেললাম যে অ্যালকাইনের ওজনীকরণের ক্ষেত্রে আমাদের কি আসলে তৈরি হতে পারে। সো খেয়াল করে দেখো আমাদের ডাইকার্বনিল যৌগ তৈরি হলো। তবে আমার কার্বন সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কিন্তু বিক্রিয়ার ধরন চেঞ্জ হয়ে যাবে। আমার কার্বন সংখ্যা যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়ার ধরন চেঞ্জ হয়ে যেতে পারে। সো এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো কিনা আমাকে একটু কনফার্ম করো, কমেন্ট বক্সে জানাও যে এতটুকু তোমরা ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার হতে পেরেছো কিনা আমাকে কমেন্ট বক্সে জানাও, এতটুকু প্রত্যেকে ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা ওকে, জি ভাই বুঝতে পেরেছি, নোটও করে রাখছি, আজকে দিয়ে দিব। ওকে ক্লিয়ার ভাইয়া, জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, তোমাদের ইয়াসিন ভাই কিন্তু টেক্সট করে আবারও মাপ চাইতেছে। তোমাদের ইয়াসিন ভাইয়ের টেক্সট কি দেখাবো আমি তোমাদেরকে? আচ্ছা, মাপ চাওয়া লাগবে না, তোমাকে নিয়ে তো আর কোনো কথাই বলতেছি না। ওকে ঠিক আছে, আমরা পরবর্তী টপিকসে চলে যাই। এখন আসো যে আমার এটা তো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, আমার যদি 3-4 কার্বন বিশিষ্ট অ্যালকাইন হতো তাহলে ঘরবাড়ি তৈরির বিক্রিয়াটা কিরকম হতো। চলো আমরা সেটা একটু দেখে ফেলি যে আমার বিক্রিয়াটা যদি হতো 3 কার্বন বিশিষ্ট। খেয়াল করে দেখো CH3 বন্ড C ট্রিপল বন্ড CH, বা আমরা যদি আরও কার্বন সংখ্যা বাড়াইতাম, আমরা চাইলে আরও কার্বন সংখ্যা বাড়াতে পারি। আমরা ধরো যে আমরা এরকম করে কার্বন সংখ্যা আরও বাড়িয়ে নিলাম CH3। সো এটার আমরা এখন ওজনীকরণ বিক্রিয়া করব। সো আমরা এটা যদি ওজনীকরণ বিক্রিয়া করি তাহলে সেক্ষেত্রে আমার বিক্রিয়াটা আসলে কিভাবে সংগঠিত হবে সেটা একটু দেখো তোমরা।
বরাবরের মতোই আমার মাঝখানে যে আমার একটা সিগমা বন্ড রয়েছে সেই সিগমা বন্ডটা কিন্তু ভাঙবে না। তার মানে আমি এই দুটাকে জাস্ট আলাদা আলাদা করে লিখব। সো খেয়াল করে দেখো আমরা এক্ষেত্রে যেটা লিখতে পারি CH3 বন্ড C বন্ড CH3। ওকে, তাহলে আমাদের মাঝখানে বন্ডটা কিন্তু রেখে দিতেই হবে। সো এটা কিন্তু ভুলে যেও না, এটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাই, এটা কিন্তু রেখে দিতে হবে। এখন আসো আমার ঘর বাড়িটা তৈরি করে ফেলি। এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন। সো আমার ঘর বাড়ি তৈরি হয়ে গেছে। এবার আসো পানি নামক ঝড়ে তোমাদের কাব্য ভাইয়ের বাসা লন্ডভন্ড হওয়ার পাশাপাশি সে তার রুমের মধ্যেই সাগর দেখতে পায় এবং সে হঠাৎ করে রুমের মধ্যেই সাঁতার কাটা শুরু করে দেয়। আচ্ছা, কিভাবে রুমের মধ্যে সাঁতার কাটে? এতটাই পানি জমে গেছে যে রুমের মধ্যে সাঁতার কাটতে হচ্ছে। ওকে, রুম থেকে ওয়াশরুমে যাচ্ছে সাঁতার কেটে, ওয়াশরুম থেকে কিচেনে যাচ্ছে সাঁতার কেটে, আবার কিচেন থেকে রুমে আসতেছে সাঁতার কেটে। আচ্ছা, সে যাই হোক, আমরা এখানে বিক্রিয়াটা বোঝার চেষ্টা করি যে এখানে আমার পানি যখন চলে আসবে তখন পানি এটাকে নিয়ে যে কি তৈরি করবে, মানে এটাকে নিয়ে যে পারক্সাইড তৈরি করবে। খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, এক্ষেত্রে আমাদের কনসেপচুয়াল একটা ব্যাপার রয়েছে। আমাদের এই যে হাইড্রোজেন পারক্সাইড তৈরি করলো, এটার গঠনটা কি? এটার গঠনটা হচ্ছে ও, আমি যদি আরেকটু ক্লিয়ার করে লিখি, এটার গঠনটা হচ্ছে হাইড্রোজেন বন্ড অক্সিজেন বন্ড অক্সিজেন বন্ড হাইড্রোজেন। এক্ষেত্রে প্রত্যেকটা অক্সিজেনের জনসংখ্যা কিন্তু -1। দেখো এটা হচ্ছে -1, এটা হচ্ছে -1, এটা +1, এটা +1, যেটা আমরা মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের কনসেপ্ট থেকে জানি। সো খেয়াল করে দেখো পারক্সাইড সমূহের ক্ষেত্রে অক্সিজেনের জনসংখ্যা হচ্ছে -1, সামগ্রিক যৌগের জনসংখ্যা হচ্ছে 0। এখন আসো আমি এটা কেন লিখলাম, এটা লেখার পিছনে কারণ রয়েছে। সো আমি একটু আগে বলেছিলাম যে এক্ষেত্রে যেটা হয় যে আমার এই যে ওইস অংশ এবং এই যে ওইস অংশ, এরা দুইজন যে কাজটা করে, খেয়াল করে দেখো, এরা দুইজন যে কাজটা করে, এই একটা অংশ এর সাথে এসে সংযুক্ত হয়, আরেকটা অংশ এর সাথে এসে সংযুক্ত হয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদেরকে একটু সহজ করে বোঝাই যে আমার ধরো এই অংশ এবং এই অংশ, আগে যেটা বলেছিলাম এই দুজন মিলে একটা যৌগ তৈরি করে, তাই না? তাহলে দেখো সেই যৌগটা আমরা একটু লিখে ফেলি যে CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড C ডাবল বন্ড O বন্ড CH3। অর্থাৎ উপরের কনসেপ্ট অনুযায়ী আমাদের এই যৌগটা পাওয়ার কথা, তাই না? এ এবং এ মিলে আমাদের ডাইকার্বনিল যৌগ গঠন করবে, তাই তো? এখন ব্যাপারটা হচ্ছে এই যে পারক্সাইড না, এই পারক্সাইড যে কাজটা করে এই বন্ধনকে লাইসিস করে ফেলে। অর্থাৎ এই পারক্সাইডটা আমাদের এই বন্ধনের এই যে বন্ধনটা দেখতে পাচ্ছ এই মাঝখানের যে সিগমা বন্ড সেটাকে ভেঙে ফেলে। অর্থাৎ এই জন্যই আমরা কিন্তু জিঙ্ক ব্যবহার না করে এক্ষেত্রে পানি ব্যবহার করলাম এবং সেক্ষেত্রে হচ্ছে পারক্সাইড আমাদের উৎপন্ন হলো। এই হাইড্রোজেন পারক্সাইড আমাদের বিক্রিয়াটা কিন্তু শেষ হয়নি, এক্ষেত্রে বিক্রিয়াটা শেষ হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে শুধুমাত্র 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের ক্ষেত্রে বিক্রিয়াটা আমাদের গ্লাইকোজেল তৈরি করে, কিন্তু আমাদের 3, 4, 5 সংখ্যক কার্বন বিশিষ্ট যখন অ্যালকাইন নিব তখন আমাদের বিক্রিয়া কিন্তু আরেক স্টেপে দেখাতে হবে। একটু খেয়াল করে দেখো, এই পারক্সাইড আমার এর গাঠনিক সংকেত হচ্ছে H বন্ড O বন্ড H। এবার দেখা যায় এই অংশটা এই জিনিসটাকে লাইসিস করে ফেলে মানে ভেঙে ফেলে। তখন দেখা যায় একটা O বন্ড H এসে এই জায়গাটাতে এসে সংযুক্ত হয়, আরেকটা O বন্ড H এসে এই জায়গাটাতে সংযুক্ত হয়ে 2 অণু কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে ফেলে। সো খেয়াল করে দেখো, আমরা যদি এই জিনিসটা একটু কমপ্লিট করার চেষ্টা করি, এই জিনিসটাকে আলাদা করে ফেলি, CH3COOH CH3COOH, তাহলে আমরা ফাইনালি যে যৌগটা পাবো খেয়াল করে দেখো, CH3 বন্ড C ডাবল বন্ড O বন্ড OH। তার মানে এটা কি একটা অ্যাসিড হলো, এই পাশে কি পাবো CH3CO আর একটা হচ্ছে OH, CH3COOH। সো দেখো আমাদের 2 মোল অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে গেল। সো আমরা দেখব যে অ্যালকাইনের ক্ষেত্রে যদি 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন হয় তাহলে ওজোন লাইসিসের ক্ষেত্রে ডাইকার্বনিল যৌগ তৈরি হয়, আর যখন আমরা দেখব 3, 4, 5 কার্বন বিশিষ্ট যৌগ সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এটাই হচ্ছে আমাদের জাস্ট এই জায়গার জন্য কনসেপ্ট। অর্থাৎ আমাদের এক্ষেত্রে তুমি চাইলে এই পার্টটুকু নাও দেখাতে পারো, কোনো অসুবিধা নাই, তুমি চাইলে এই পুরোটুকুই না দেখাতে পারো, একবারে এই অংশটুকু দেখাতে পারো, কোনো সমস্যা নাই। অর্থাৎ আমরা এক্ষেত্রে পানি কেন নিয়ে আসলাম জিঙ্কের পরিবর্তে, কারণ এক্ষেত্রে জিঙ্ক অত বেশি শক্তিশালী নয় যে আমাদের এটাকে লাইসিস বা ভেঙে ফেলতে পারবে, কিন্তু পানি এই কাজটা করতে পারে। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, পুরো ব্যাপারটা তোমরা এখন ক্লিয়ার কিনা আমাকে কমেন্ট করে জানাও যে ক্লিয়ার পুরোটা। ওকে, এবং খুব দ্রুত এটা তুলে নিতে থাকো, কারণ এই কনসেপ্টটা অনেকেরই ক্লিয়ার থাকে না। আমি কিন্তু ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম, অনেকেরই কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার থাকে না। ওকে,
আরেকবার বলতে বলতেছো, হ্যাঁ আমি আরেকবার বলবো। আচ্ছা, অবশ্য বলবো আরেকবার। ওকে, খুব দ্রুত তুলে নিতে থাকো। এটা আসলে কথা বলতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আজকে, তাও জোর করে আসলে কথা বলার চেষ্টা করতেছি। আচ্ছা, তাও আরেকবার আমি বোঝাচ্ছি। দেখো, তোমরা যেটা মাথায় রাখবা, আমি জাস্ট এই অংশটুকু তোমাদেরকে বোঝানোর জন্য ব্যবহার করলাম। সো অ্যালকাইনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা হয়, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের ক্ষেত্রে যখন ওজনীকরণ বিক্রিয়া ঘটাবা, তখন আমাদের যেভাবে বিক্রিয়া সংঘটিত হবে, উপরের অংশটা পানির সাথে সংযুক্ত হয়ে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করবে এবং এই দুটো অংশ মিলে যাবে। এই দুটো অংশ সবসময় মিলে যাবে অ্যালকাইনের ক্ষেত্রে। সো এই অংশ মিলে ডাইকার্বনিল যৌগ তৈরি করবে। এখন আমরা যদি কার্বন সংখ্যা বাড়াই, তাহলেও সেক্ষেত্রে একই রকম বিক্রিয়া ঘটবে, কিন্তু সেটার স্টেপ একটা বেড়ে যাবে। কি হবে, ওই হাইড্রোজেন পারঅক্সাইড এটাকে লাইসিস করে ফেলবে। লাইসিস করে আমাদের ডাইকার্বনিল যৌগ নয়, আমাদের অ্যাসিটিক অ্যাসিড ফর্ম করবে, অ্যাসিড ফর্ম করবে, অর্থাৎ অ্যাসিড তৈরি করে ফেলবে। সো সেক্ষেত্রে আমাদের অ্যাসিড ফর্ম করে ফেলবে। সো এখন নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গিয়েছো। ওকে, এখন নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গিয়েছো। আচ্ছা, আমি যদি 4 কার্বনের জায়গায় 5 কার্বন নিয়ে কাজ করতাম, সেক্ষেত্রে যেটা হতো, অর্থাৎ দেখো আমি কিন্তু এখন অলরেডি হয়তো আইডিয়া করে ফেলতে পারতেছি। আমি ক্ষেত্রে কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা দেখো, আমি যদি এই বিক্রিয়াটা এভাবে সংগঠিত করার চেষ্টা করতাম, ধরো যে আমার বিক্রিয়াটা যদি হতো CH3CH2 বন্ড C ট্রিপল বন্ড CH। ওকে, আমাদের যদি যৌগটা এরকম হতো, তাহলে সেক্ষেত্রে যেটা হতো যে আমি 3 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড পেতাম এবং 1 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড পেতাম। এটাই হচ্ছে অ্যালকাইনের জন্য কনসেপ্ট, যেটা আমরা অ্যালকিনের ক্ষেত্রে দেখেছিলাম। যে অ্যালকিনের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছিল, আমাদের হয় অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি হচ্ছিল ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে, কিন্তু অ্যালকাইনের ক্ষেত্রে যেটা হয় যে আমার অ্যালকাইনের ক্ষেত্রে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেতে থাকি। সো এটাই হচ্ছে জাস্ট এইখানকার থেকে আমাদের কনসেপচুয়াল ব্যাপার, যে আমার এক্ষেত্রে এই অংশটুকু থেকে একটা অ্যাসিড, এই অংশটুকু থেকে একটা অ্যাসিড তৈরি হবে। কিন্তু আমাদের এই জায়গা এবং এই জায়গাতে যেটা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের অ্যালকাইনের 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের ক্ষেত্রে আমরা সাধারণত দেখতে পাই গ্লাইকোক্সাল তৈরি হয়। আর আমাদের 3 কার্বন 4 কার্বন 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের ক্ষেত্রে যদি ওজনীকরণ করি, পরবর্তী স্টেপে লাইসিস হয়েছে, আমরা কার্বক্সিলিক অ্যাসিড দেখতে পাই। সো আশা করি এই ব্যাপারটা তোমরা এখন একদম ক্লিয়ার হয়ে গিয়েছো। ওকে ওকে, জিঙ্ক অক্সাইড আমরা এখন ব্যবহার করব না। হ্যাঁ, জিঙ্ক অক্সাইড যদি ব্যবহার করি তাহলে আর অ্যাসিড হবে না। যদি জিঙ্ক অক্সাইড ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে আর অ্যাসিড হবে না। ওকে, আচ্ছা আমরা এবার পরবর্তী বিক্রিয়াতে চলে যাব, সেটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। ওকে, আমি অন্য দিনের মতো দেখতেছো হয়তো যে আমি অন্য দিনের মতো এত বেশি এনার্জি নিয়ে কথা বলা বা ক্লাস হয়তো নিতে পারতেছি না, তারপরে যতটুকু সম্ভব হচ্ছে আমি নেওয়ার চেষ্টা করতেছি। এখন আমরা পলিমারকরণ বিক্রিয়া দেখব। পলিমারকরণ বিক্রিয়া আসলে কি? সো পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের বেসিক কনসেপ্টটা হচ্ছে, এক্ষেত্রে একজন মনোমার থাকবে আর একটা পলিমার থাকবে। সো এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, আমরা অ্যালকাইনের ক্ষেত্রে একটাই পলিমারকরণ বিক্রিয়া দেখতে পাই, সেটা হচ্ছে এরকম 3 মোল CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে আয়রন এবং 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বিক্রিয়াটা সংঘটিত হয়, অর্থাৎ লোহিত তপ্ত লৌহ। কারণ 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা তো পুড়ে লাল টকটকে হয়ে যায়, তাই না? সো সেক্ষেত্রে খেয়াল করে দেখো যে এক্ষেত্রে আমাদের যেটা হয়, আমার কয়টা CH আছে দেখো তো, একটা CH 2টা CH, তাহলে 2টাকে আমি যদি 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে, তাই না? তাহলে আমরা যেটা পাবো, 6 জনকে আমি লিখে ফেলবো। সো CH 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 এবং CH। সো এক্ষেত্রে আমরা যে ব্যাপারটা দেখতে পাই সেটা হচ্ছে, আমার এক্ষেত্রে প্রথমে সিঙ্গেল বন্ডগুলো তৈরি হলো, খেয়াল করে দেখো, এবং আমরা একটা সঞ্চারণশীল পাই ইলেকট্রনের মাধ্যমে আমরা কিন্তু বেনজিনটা পেয়ে গেলাম। অর্থাৎ খেয়াল করে দেখো কত ইজিলি আমরা দেখো অ্যালকাইন থেকে আমরা কিন্তু বেনজিনে রূপান্তর করে ফেলতে পারলাম। অর্থাৎ এটা কিন্তু একই সাথে আমাদের অ্যালিফেটিক থেকে অ্যারোমেটিকে রূপান্তরেরও একটা বিক্রিয়া, যেখানে আমাদের এই যে পাই বন্ধনগুলো রয়েছে, এই পাই বন্ধনগুলো আমাদের জাস্ট সঞ্চারণশীল হয়, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এটা কিন্তু এই জায়গাটাতে সঞ্চারণশীল হতে পারে, যেটা আমি হাকেল তত্ত্বের মধ্যে পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করব। হাকেল তত্ত্বে আমাদের অ্যারোমেটিক যৌগের জন্য কি কি কনসেপ্ট আলোচনা করা আছে সেটা নিয়ে পরবর্তীতে কথাবার্তা বলবো। এবং আরেকটা ব্যাপার তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের কার্বন কার্বন বন্ধন দূরত্বের ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে 0.154 ন্যানোমিটার হয়, কার্বন কার্বন ডাবল বন্ডের ক্ষেত্রে হয় 0.134 ন্যানোমিটার, এবং কার্বন কার্বন ট্রিপল বন্ডের ক্ষেত্রে হয় 0.121 ন্যানোমিটার। কিন্তু এই বেনজিনের ক্ষেত্রে আমাদের এই কার্বন কার্বন ডাবল বন্ডের দূরত্ব যেটা হয় সেটা হচ্ছে 0.139 ন্যানোমিটার।
কারণ এক্ষেত্রে আমাদের রেজোনেন্স স্ট্রাকচার দেখা যায়, অর্থাৎ রেজোডান্স স্ট্রাকচার দেখা যায়। এই জন্য আমাদের আসলে এক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দূরত্বটা একটু আমাদের এই কার্বন কার্বন ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের মাঝামাঝি হয়ে যায়। সো আমরা দেখতে পেলাম যে এক্ষেত্রে আমাদের যখন অ্যালকাইনের পলিমারকরণ বিক্রিয়া ঘটাবো তখন আমাদের আসলে বেনজিন প্রস্তুত হয়ে যায়। এখন আমরা চলে যাব যে প্রতিস্থাপন বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। আশা করি পলিমারকরণ বিক্রিয়াটা তোমরা বুঝে গেছো। ওকে, আমরা এখন চলে যাব পলিমারকরণ বিক্রিয়াতে। পলিমারকরণ বিক্রিয়া বুঝে ফেললাম। আমরা এখন দেখব হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, যার মাধ্যমে আমরা দেখব এই বিক্রিয়ার একটা স্পেশাল নাম রয়েছে যেটাকে আমরা বলি অম্লধর্মী বিক্রিয়া। প্রতিস্থাপন বা অম্লধর্মী বিক্রিয়া। অম্লধর্মী বিক্রিয়া আজকে আসলে মাথায় অনেক কিছু আসতেছে না, হয়তো টপিকস বোঝাতে যে আজকে হয়তো আমি হয়তো সহজ করে বোঝাতে পারতেছি কিনা জানি না, কারণ হচ্ছে আমার মাথাও আসলে অত বেশি ভালো কাজ করতেছে না। একটা টপিকস বোঝানোর জন্য আসলে অনেক বেশি প্রেশার নিতে হচ্ছে, মানে একটা টপিক যে তোমাদেরকে আরও সহজভাবে বোঝাবো, গল্প দিয়ে বোঝাবো, আসলে ওই পরিমাণ এনার্জি বা ওই পরিমাণ মানে ভেতর থেকে নিয়ে আসা একটু কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রতিস্থাপন বা অম্লধর্মী, এখানে তোমাদেরকে একটা জিনিসের সাথে পরিচয় করাবো, সেটা হচ্ছে জৈব যৌগের বাপ্পারাজ। জৈব যৌগের বাপ্পারাজকে কমেন্ট বক্সে জানাতে থাকো, জৈব যৌগের বাপ্পারাজকে। আমি চরিত্রটা বলে দিই, হিন্টসটা দিয়ে দিই। হিন্টসটা হচ্ছে বাপ্পারাজের কাজই হচ্ছে যে কোনো জায়গায় যে কি স্যাকা খাওয়া, তাই না? অর্থাৎ যেখানেই যাবে ওর হতাশা আছে, ওকে সবাই ইউজ করে দিন শেষে কিও কান্নাকাটি করবে। এমন কোনো বাংলা সিনেমা নাই যে যেই সিনেমায় বাপ্পারাজ কান্নাকাটি করে না। অর্থাৎ ওর কাজই হচ্ছে বিভিন্ন যৌগ দ্বারা, বিভিন্ন নায়ক নায়িকা দ্বারা ইউজ হওয়া, তাই না? ইউজ হওয়া মানে কি, প্রয়োজনে ওকে ব্যবহার করে এবং সময় মতো তাকে সিটকে ফেলে দেয়। এখন জৈব যৌগের বাপ্পারাজটা আসলে কে? আমি যদি তোমাদের থেকে জানতে চাই জৈব যৌগের বাপ্পারাজটা আসলে কে, তাহলে সেক্ষেত্রে অনেকেই বলতেছো হাইড্রোজেন। হাইড্রোজেন এত অবহেলিত হয়ে গেল, জৈব যৌগের বাপ্পারাজ হয়ে গেল, আর কেউ নাই? হাইড্রোজেন। আচ্ছা, জৈব যৌগের বাপ্পারাজ হচ্ছে হাইড্রোজেন। সি 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 হাইড্রোজেন যদি এটা জানতে পারে তাহলে তোমাদের সবার উপর মাইন্ড করবে। জৈব যৌগের বাপ্পারাজ হচ্ছে হাইড্রোজেন। ওকে, পলিমার রিয়াকশন কি শুধু ইথাইনের হয়? হ্যাঁ, ইথাইনের হয়। অন্য কম্পাউন্ডের ক্ষেত্রেও দেখা যায়, তবে সচরাচর আমরা ইথাইনের বিক্রিয়াটাই পড়ব। আমরা প্রোপাইন বা বিউটাইনের ক্ষেত্রেও দেখতে পাই, সেক্ষেত্রে আমাদের জটিল যৌগ তৈরি হয়, যেটা আমাদের প্রয়োজন নাই, আমাদের বইতেই নাই। হায়ার লেভেলে যে আমরা যখন আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং, যে কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তোমাদের কিন্তু কেমিস্ট্রি 1, কেমিস্ট্রি 2, কেমিস্ট্রি 3 এই সাবজেক্টগুলো কিন্তু পড়তে হবে। সো কেমিস্ট্রি নিয়ে আমরা যখন হায়ার লেভেলে স্টাডি করেছি তখন কিন্তু আমাদের আরও অনেক বিক্রিয়া পড়তে হয়েছে। যেমন আমরা পলিমারকরণ বিক্রিয়া পড়েছি 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের ক্ষেত্রে, 4 কার্বন বিশিষ্ট অ্যালকাইনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আরও বড় বড় যৌগ তৈরি হয়। সো সেগুলো তোমাদের বইতেও নাই, একাডেমিক লেভেলে আসলে প্রয়োজনও নাই। সো একটা বিক্রিয়া পড়লেই চলবে। আচ্ছা, সো এখন জৈব যৌগের বাপ্পারাজকে নিয়ে আমরা কথাবার্তা বলবো, যেটা হচ্ছে আমাদের অম্লধর্মী বিক্রিয়া। সো আমরা এখন অম্লধর্মী বিক্রিয়া নিয়ে কথাবার্তা বলবো। জৈব যৌগের বাপ্পারাজের সাথে আমাদের এখন পরিচয় হবে। ওকে, সো খেয়াল করে দেখো, আমরা এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা যদি দেখি CH3 বন্ড CH2 বন্ড CH3, এটা হচ্ছে আমাদের একটা অ্যালকেন। আমরা যদি এর পরবর্তী কোনো সদস্য লিখি CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 CH3 বন্ড C ট্রিপল বন্ড CH। সো আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আমার 3টা বন্ধন রয়েছে, অর্থাৎ আমরা 3টা যৌগের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ড রয়েছে, এক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ড রয়েছে, এক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ড রয়েছে। এক্ষেত্রে আমাদের sp3 সংকরণ সংঘটিত হয়, এক্ষেত্রে sp2 সংকরণ সংঘটিত হয়, এক্ষেত্রে sp সংকরণ সংঘটিত হয়। যদিও আমি সংকরণের ক্লাস তোমাদের লাইভে নেওয়া হয়নি, আমাদের সবগুলো পেইড বেসে অলমোস্ট সংকরণের ক্লাসগুলো শেষ হয়ে গিয়েছে, যেখানে আমি আলো ভর্তা থিওরি পড়িয়েছি বা আলো ভর্তা মাখানো থিওরি পড়িয়েছি, এবং একই সাথে হাত পায়ের বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য কয়েকটা নতুন নতুন কনসেপ্ট শিখিয়েছি। সে যাই হোক, আমি সংকরণের ক্লাসগুলো সামনে নেওয়ার চেষ্টা করব। আমরা এটা মাথায় রাখতে পারি যে অ্যালকেন এর ক্ষেত্রে আমাদের sp3 সংকরণ সংঘটিত হয়, অ্যালকেনের ক্ষেত্রে sp2 এবং অ্যালকাইনের ক্ষেত্রে sp সংকরণ সংঘটিত হয়। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের আরেকটা ইনফরমেশনের সাথে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? আমরা জানি 154 ন্যানোমিটার, অর্থাৎ 0.154 ন্যানোমিটার। এক্ষেত্রে কার্বন কার্বন ডাবল বন্ডের দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার, এবং এক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে 0.121 ন্যানোমিটার। কার্বন কার্বন ডাবল বন্ড ট্রিপল বন্ডের দূরত্ব।
ওকে, এখন খেয়াল করে দেখো যে আমার এই তিনটা দূরত্বের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই তিনটা দূরত্বের মধ্যে আমার সব থেকে কম দূরত্ব আছে কোনটা? এক্স্যাক্টলি এই কার্বন কার্বন ট্রিপল বন্ডে, তাই না? সো সেক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা যদি এটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করি, CH3 বন্ড C ট্রিপল বন্ড CH। সো এক্ষেত্রে যেটা দেখা যায় যে আমাদের এটা কিন্তু অ্যালকাইন 1। অ্যালকাইন 1 এর ক্ষেত্রে দেখা যায় যে এদের মধ্যে বন্ধন দূরত্ব হচ্ছে সব থেকে কম। যখন সব থেকে কম হয়, সে সব থেকে কম হওয়ার সময় দেখা যায় এই কার্বন এবং এই কার্বনটা কিন্তু একদম কাছাকাছি চলে আসে, অর্থাৎ এদের মধ্যে আমাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্ব কিন্তু অনেক কমে যেতে থাকে। তখন দেখা যায় যে এখান থেকে এই হাইড্রোজেনটা খুব ইজিলি রিলিজ হয়ে চলে যেতে পারে, যেটা কিন্তু আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে সংঘটিত হয় না। এটার ক্ষেত্রে আরও একটা কনসেপচুয়াল ব্যাপার রয়েছে, সেটা যদি আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বুঝাই। ধরো যে আমার sp3 sp2 এবং যদি sp নিয়ে কথাবার্তা বলি, সো sp3 এর মধ্যে s এর চরিত্র কত পার্সেন্ট? আমরা যদি বলি sp3 এর মধ্যে s এর চরিত্র হচ্ছে 25%। s এর চরিত্র আমরা যদি বলি sp2 এর মধ্যে s এর চরিত্র কত পার্সেন্ট? s এর চরিত্র হচ্ছে 33.34%, তাই না? কারণ হচ্ছে তিনটা আছে টোটাল। আর এক্ষেত্রে s এর চরিত্র খেয়াল করে দেখো, এক্ষেত্রে s এর চরিত্র হচ্ছে 50%। সো খেয়াল করে দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের p এর চরিত্র কিন্তু আস্তে আস্তে দেখো p এর চরিত্র আস্তে আস্তে কমতে থাকতেছে, s এর চরিত্র বাড়তে থাকতেছে। সো আমরা sp সংকরণ যদি আমরা দেখি তাহলে খেয়াল করে দেখো sp3 এর ক্ষেত্রে যেটা হয়, sp3 এর ক্ষেত্রে যেটা হয় s এবং p এর মধ্যে আমাদের যে ব্যাপারটা সংঘটিত হয় এরকম ব্যাপার আমরা দেখতে পাই। সো আস্তে আস্তে দেখা যায় যে p এর পার্সেন্টেজ কিন্তু কমতেছে, p এর পার্সেন্টেজ কিন্তু কমতেছে। খেয়াল করে দেখো p কিন্তু আস্তে আস্তে কমতেছে। সো p একটা সময় কিন্তু এরকম হয়ে যায়। সো দেখো p এর রেঞ্জটা দেখো এখানে এত বড়, একটু পরে এটাকে যদি আমি নিচে লিখি তাহলে আমাদের এরকম বড় হয়ে যায় এবং ফাইনালি এরকম বড় হয়ে যায়। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি, p এর পার্সেন্টেজ যখন আস্তে আস্তে কমতে থাকতেছে তখন দেখা যায় আরো বেশি কনজাস্টেড হতে থাকতেছে। এখন p এর পার্সেন্টেজ যখন কমে যাচ্ছে তখন খেয়াল করে দেখো তো যে আমার এর সাথে যখন s-টা সংযুক্ত হবে, এর সাথে যখন s-টা সংযুক্ত হবে এবং এর সাথে যখন s-টা সংযুক্ত হবে সব থেকে বেশি কাছাকাছি আছে কোনটা? আমাদের sp সংকরণের ক্ষেত্রে না, আমাদের সব থেকে বেশি বন্ধন দূরত্ব কম কোথায়? আমাদের কার্বন কার্বন ট্রিপল বন্ডের ক্ষেত্রে। যদিও সংকরণ রিলেটেড এই ধরনের আলোচনা তোমাদেরকে ক্লিয়ার করার জন্য সংকরণের আইডিয়া আরও বেশি ক্লিয়ার থাকতে হবে এবং সংকরণ নিয়ে তোমাদের আরও বেশি বেশি করে এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। সো আমি জাস্ট এই বন্ধন দূরত্বটা বোঝানোর জন্য তোমাদের এই এক্সাম্পলটা নিয়ে আসলাম। ওকে, এখন আসো এই যে আমাদের বন্ধন দূরত্ব যখন কমে যেতে থাকতেছে তখন এই কার্বনের মধ্যে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব কমে আসে, তখন এই হাইড্রোজেনটা এখান থেকে রিলিজ হয়ে যেতে পারে, এই হাইড্রোজেনটা বাপ্পারাজের মতো রিলিজ হয়ে যেতে পারে। তখন দেখা যায় যে আমার এই অ্যালকাইন 1 অম্লধর্মিতা দেখায়, কিন্তু আমাদের এই যে অ্যালকেন 1 এই অম্লধর্মিতা কেন দেখাতে পারে না? কারণ হচ্ছে এক্ষেত্রে বন্ধন দূরত্বের মান এতটা কম নয় এবং সেক্ষেত্রে sp সংকরণের ক্ষেত্রে বা sp2 সংকরণে s এবং p এর মধ্যে যে অধিক্রমণ ঘটে সে অধিক্রমে এতটা কনজাস্টেড আকৃতি আমরা দেখতে পাই না, তখন এই হাইড্রোজেনটা এখান থেকে রিলিজ হতে পারে না, এবং যেটা অ্যালকেনের ক্ষেত্রে তো অসম্ভবই। সো আমরা শুধুমাত্র অ্যালকাইন 1 এর ক্ষেত্রে আমরা অম্লধর্মিতা দেখতে পাই, যেটা তুমি শুধুমাত্র এই আকার বা আমার এই যে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব এতটুকু দিয়ে তুমি ব্যাখ্যা করতে পারো। এখন আমরা চলে যাই যে আমরা কিভাবে আমরা প্রমাণ করতে পারি যে অ্যালকেন এবং অ্যালকাইনের অম্লধর্মিতার মাধ্যমে আসলে বিক্রিয়া কিভাবে সংঘটিত হয়। অর্থাৎ আমরা অ্যালকাইনের বিক্রিয়া দেখব, যেটার মাধ্যমে আমি আজকে ক্লাসে বলেছিলাম যে অ্যালকিন এবং অ্যালকেনকে পৃথকীকরণ বা শনাক্তকরণ করা হয়ে থাকে। ওকে, আচ্ছা আজকে ক্লাস আমি খুব বেশিক্ষণ হয়তো নিব না, আরেকটা বিক্রিয়া দেখিয়ে শেষ করে দিব। সো আমরা একটা অ্যালকাইন নিয়ে পরীক্ষাটা করি। এটা হচ্ছে আমাদের অ্যালকাইন 1। ওকে, AgNH3 সো ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের উপস্থিতিতে আমরা যখন বিক্রিয়াটা ঘটাবো, এটা হচ্ছে আমাদের একটা জটিল যৌগ, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের উপস্থিতিতে আমরা যখন বিক্রিয়াটা ঘটাবো তখন কি হয় আমাদের খেয়াল করে দেখো, এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়, এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয় কি দ্বারা? সিলভার দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। তখন আমরা যে কম্পাউন্ডটা পাই Ag বন্ড C ট্রিপল বন্ড C বন্ড Ag, এবং এর পাশাপাশি আমরা যেটা পাই NH4NO3, আরেকটা যে যৌগ পাই সেটা হচ্ছে NH4, আমরা আরেকটা যে যৌগটা পাই সেটা হচ্ছে অ্যামোনিয়া। সো খেয়াল করে দেখো আমাদের এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মেইন কম্পাউন্ড। এই যে দেখো আমাদের সিলভার ইথাইনাইড যে যৌগটা পেলাম, অর্থাৎ সিলভার ইথাইনাইড যৌগ যে পেলাম আমরা,
সো এই সিলভার ইথারনাইডের আমাদের সাদা বর্ণের অদক্ষেপ সৃষ্টি হয়। এই সাদা বর্ণের অদক্ষেপ দেখে আমরা কিন্তু নিশ্চিত হতে পারি যে এটা হচ্ছে আমাদের অ্যালকাইন ছিল। এখন এই সেম বিক্রিয়াটা আমাদের কিন্তু অ্যালকিন দেয় না, অর্থাৎ এটা শুধুমাত্র অ্যালকাইনই দেয়, কারণ হচ্ছে তার অম্লধর্মিতা, হাইড্রোজেন অপসারণের ধর্ম রয়েছে তাই। আমরা সেম বিক্রিয়াটা যদি একটু অন্যভাবে দেখার চেষ্টা করতাম, ধরো যে আমার বিক্রিয়া যদি এভাবে হতো, CH3 বন্ড C ট্রিপল বন্ড CH বন্ড Cu NH3 2Cl। সো এটা যদি আমরা বিক্রিয়া ঘটাইতাম, অর্থাৎ ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইডের ক্ষেত্রে আমরা যদি বিক্রিয়াটা ঘটাইতাম, তাহলে এই হাইড্রোজেনটা রিলিজ হয়ে যেত, এই জায়গাটাতে কপার এসে বসে পড়তো, আমরা যে যৌগটা পেতাম C3 বন্ড C ট্রিপল বন্ড Cu প্লাস NH4Cl প্লাস NH3। এই যে কপার প্রোপাইনাইট এর লাল অদক্ষেপ পড়তো, এর লাল অদক্ষেপ দেখে আমরা নিশ্চিত হতে পারতাম যে এটা আমাদের একটা অ্যালকাইন ছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে অ্যালকাইন বলতে অ্যালকাইন 1 ছিল, অ্যালকাইন 2 হলে কিন্তু আবার হবে না। এখন এই বিক্রিয়াটা, এই যে এই দুটো কম্পাউন্ড নিয়ে বিক্রিয়া ঘটাইলাম, এটা এবং এটা, এদের সাথে আমরা যদি অ্যালকিনের বিক্রিয়া ঘটাতে চাইতাম, অ্যালকিন কোনো রিয়াকশন দেয় না, এবং এটা দিয়ে আমরা আসলে অ্যালকিন এবং অ্যালকাইনকে পৃথকীকরণ করে ফেলতে পারি। অর্থাৎ এই বিক্রিয়া দ্বারা আমরা অ্যালকিন এবং অ্যালকাইনকে পৃথকীকরণ করে ফেলতে পারি। এটা হচ্ছে অ্যালকাইন 1 দেয়, অ্যালকিন দেয় না। আমরা যদি বলি এই যে জারণ, এই যে প্রতিস্থাপন বিক্রিয়া, এটা কি অ্যালকাইন 2 কি দেখায়? উত্তর হচ্ছে না, অ্যালকাইন 2 কিন্তু দেখায় না। অর্থাৎ এই যে বিক্রিয়া দেখাইলাম তোমাদেরকে, এটা দিয়ে আমরা অ্যালকিন এবং অ্যালকাইনকে পৃথকীকরণ করে ফেলতে পারি, যেটা আজকের ক্লাসের শুরুতে তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা, আমি অসুস্থ বা আমি ওই পরিমাণ ডেডিকেশন দেখাতে পারতেছি না বলে তোমরাও আসলে আজকে ফাঁকিবাজি করতেছো, এটা আবার কেমন কথা? ওকে, নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব আজকের ক্লাসে যে টপিকসটা লাস্ট পড়াইলাম এটা থেকেই আবার শুরু করতে। নেক্সট ক্লাসে আমি এখান থেকেই আবার শুরু করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। আমি যেহেতু অনেক বেশি অসুস্থ, এতটুকু ক্লাস নেওয়া আমার পক্ষে আসলে খুব বেশি সম্ভব ছিল না। সো আজকের ক্লাসটা আমি শেষ করে দিব এখনই। সো আমি চেষ্টা করেছিলাম আমার কমিটমেন্ট রক্ষা করার জন্য, কারণ আমি আসলে ক্লাস নেওয়ার মতো সিচুয়েশনে ছিলাম না, কারণ তোমরা বিগত আমার যে ক্লাসগুলো করেছো, আজকে সারাদিনেও ক্লাস করেছো। সো আমি কিন্তু স্বাভাবিকভাবে এরকম এভাবে ক্লাস নেই না। আমার ক্লাসে অনেক এনার্জি থাকে, ক্লাসে কথা বলার সময় অনেক চার্ম থাকে। প্রত্যেকটা বিক্রিয়ার পরে আমি যখন 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস নিয়ে ফেলি, তো আমার কথাবার্তা এরকম ডাউন হয় না। সো আজকে যেটা দেখতে পাচ্ছ, সো আমি জাস্ট আমার কমিটমেন্ট রক্ষা করার জন্য লাইভে এসেছিলাম। সো যারা ক্লাস করলে প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি যে বিক্রিয়াগুলো আমি পড়িয়েছি, এই বিক্রিয়াগুলো আর কখনো পড়তে হবে বলে মনে হয় না, এবং এই টপিকসগুলো কিন্তু বেশ একটু জটিল টাইপের টপিক ছিল বা একটু ভিন্ন টাইপের টপিক ছিল। আচ্ছা, আমি বলেছিলাম যে আজকে ক্লাসে যারা নোট করেছো তাদের জন্য একটা গিফটের কথা বলেছিলাম। সো সেক্ষেত্রে তাদের জন্য গিফট হচ্ছে আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের উপর বিগত বছরের প্রশ্ন সলভের আমার পেইড ক্লাসের যে পেইড কোর্সের যে ক্লাসটা, সেটা আমি কিছুক্ষণ পরেই তোমাদের গ্রুপে পোস্ট করে দিব। অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনের উপরে সিকিউ এবং এমসিকিউ কত ধরনের প্রশ্ন হতে পারে, সেটা আমি ডিরেক্ট আসলে বোর্ডে সলভ করে দেওয়া যে ভিডিওটা, সেটা আমি কিছুক্ষণ পরেই তোমাদের গ্রুপে আপলোড করে দিব। সেখান থেকে তোমরা যে কাজটা করবা, এখনই কিন্তু নোট আপলোড করবা না, ওই ক্লাসটুকু, অর্থাৎ ক্লাসটা হবে প্রায় 35 থেকে 40 মিনিটের, ওইটুকু নোট করে তারপর আজকের নোটগুলো সাবমিট করবা। অর্থাৎ তোমাদের নোট সাবমিশনের সিস্টেমটা হচ্ছে আমি একটু পরে, কিছুক্ষণ পরে তোমাদেরকে ওই অ্যালকাইনের উপর বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন এসেছে রিটেন এবং এমসিকিউ এর জন্য, সেটা আমি সলভ ক্লাসটা তোমাদেরকে দিয়ে দিব। সেটা এক্ষুনি, যেহেতু আমি 2 ঘন্টা ধরে ক্লাস করাতে পারলাম না, তার মানে আমি কিভাবে তোমাদেরকে আসলে আরো বেশি সার্ভিস দিতে পারি সেটারই জাস্ট একটা ব্যবস্থা করতেছি। আমি 5 মিনিটের মধ্যে ক্লাসটা তোমাদের টাইম লাইনে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি। সেখান থেকে এক্ষুনি যেভাবে যে বসে আসো, যেভাবে লিখতেছো, ওই লেখা অবস্থায় আমার ক্লাসটা নোট করে তারপর নোট সাবমিট করবা বন্দি পাঠশালা গ্রুপে। সো আমি দেখতে চাই যে তোমরা কেউই যেন ওইটা দেখা মিস না করো। অর্থাৎ আমি এই মুহূর্তে আরেকটা টাস্ক দিচ্ছি, অর্থাৎ আমি যদি নেক্সট আধা ঘন্টা ক্লাস নিতাম বা 35 মিনিট ক্লাস নিতাম, তাহলে তো তোমরা ক্লাস করতে, সেই কাজটাই আমি এক্ষুনি তোমাদের গ্রুপে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, আর আমি চেষ্টা করেছিলাম আজকে অসুস্থ থাকা অবস্থায় আমার কমিটমেন্ট রক্ষা করার জন্য। সারাদিন দেখেছো আমি সারাদিনে হয়তো আজকে 2-3 ঘন্টাও ঘুমাতে পারিনি, আসলে ঘুম আসেনি। সো তারপর আমি আমার কমিটমেন্টটা রক্ষা করেছি। এই জন্য আমি
আবারও বলতে চাই যে তোমরা তোমাদের কমিটমেন্ট রক্ষা করো, না হলে আমাদের ফ্রিতে ম্যারাথন কোর্সে যে ক্লাসগুলো এটা হয়তো অফ হয়ে যেতেও পারে। তো আমি চাই না অফ করতে, আমি চাই তোমাদের সিলেবাসের পুরোটাই শেষ হোক, এবং এখনও চাই যত কষ্ট হোক সিলেবাসের মানে পুরো টপিকসগুলোই শেষ করে দিব। ইভেন আমি কেমিস্ট্রিতে, কাব্য ভাইয়া ম্যাথে, ইয়াসিন ভাইয়া, শুভ ভাইয়া সবাই মিলেই এক্স্যাক্টলি সিলেবাস শেষ করব। তবে তোমাদের কাজগুলো যদি সঠিকভাবে পালন না করো তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য কিন্তু খুব কঠিন হয়ে যাবে, কারণ 1 সেকেন্ডের জন্য আমরা কিন্তু ফ্রি না, মানে আমাদের 24 ঘন্টা প্রত্যেকটা সেকেন্ডই কাজ থাকে। সো যাই হোক, যারা যারা ক্লাস করলে সবার জন্য আবারও আমার পক্ষ থেকে দোয়া রইলো, তোমরা আমার জন্য দোয়া করো যেন দ্রুত সুস্থ হয়ে যেতে পারি। নেক্সট দ্রুতই হয়তো কোনো ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে? সবাই একটু পরে আমি যে ক্লাসটা আপলোড করব সেই ক্লাসটা দেখবা, নোট করবা, তারপর নোট সাবমিট করবা এবং রিভিউ দিয়ে দিও, ঠিক আছে? এবং এটা করবা হচ্ছে বন্দি পাঠশালা গ্রুপে, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দোয়া করো সবাই।